ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো মাই ডিয়ার ব্রাদার্স। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা ইমমর্টাল মাস্টার হোচি আর ডেমন রাজা চিং এর ফাইট দেখতে পাই। এখানে দেখে মনে হচ্ছিল ডেমন রাজা চিং এর অস্ত্রগুলো আধুনিক অস্ত্র, তবে তারপরেও সে হোচির কাছে হেরে যায়। হোচি বলে, তুমি হেরে গেছো, তাই এবার চলে যাও। চিং বলে, আমি এখনো তোমার সঙ্গে ভালো করে ফাইট করিনি। তখনই দেখা যায় চারদিকের পাহাড় ভেঙে পড়তে শুরু করেছে। হোচি বলে, আমি যদি তোমাকে ছাড় না দিতাম, তুমি ভেবেছো তুমি এখনো বেঁচে থাকতে? চিং বলে, তোমার নাম হোচি, তাই তো? 200 বছর ধরে কাল্টিভেশন করে যাচ্ছ, তবে তুমি জানো তুমি কেন এখনো প্রপার ইমমর্টাল মাস্টার হতে পারোনি? হোচি বলে, মাস্টার বলেছে প্রপার ইমমর্টাল মাস্টার হওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আমাকে শুধু ইমমর্টাল অ্যালায়েন্সের কম্পিটিশনে জয়ী হতে হবে আর সাধারণ মানুষকে সাহায্য করতে হবে। চিং বলে, তোমাকে কেউ সত্যিটা বলেই না, তুমি কখনোই কম্পিটিশনে জয়ী হতে পারবে না, কারণ তোমার মধ্যে হার্ট অফ গার্ডিয়ান নেই। হার্ট অফ গার্ডিয়ান হলো যদি তোমার এমন কেউ থাকে যাকে তুমি রক্ষা করতে চাও, সবসময় প্রোটেকশন দিয়ে রাখতে চাও। বলো, তোমার কি এমন কেউ আছে? থাকলে আমি মেনে নেব তুমি জয়ী। হোচি বলে, তোমার কেউ আছে? সে বলে, অবশ্যই, আমার বোন আছে। আমার বোন এই পৃথিবীর সবচেয়ে কিউট একটা মেয়ে। তখনই আমাদেরকে বর্তমান সময়ের টাইমলাইন দেখানো হয়। একটা ইউনিভার্সিটিতে উপস্থিত বক্তৃতার কম্পিটিশন চলছিল। এই কম্পিটিশনের উপরে ভিত্তি করে স্টুডেন্টরা স্কলারশিপ পাবে। ব্যাক স্টেজে একটা মেয়ে রিহার্সাল করছিল। এই মেয়েটার নাম শিশা। তার টিচার তাকে বলে, তোমার কিন্তু এটাই সুযোগ, ভালো করে পারফরমেন্স করো। তখনই শিশার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। সে বলে, তুমি তোমার ভাইকে খুঁজছো, তাই তো? আমি জানি তোমার ভাই কোথায় আছে, এখনই ইন্টারনেট ক্যাফেতে চলে আসো। শিশা বলে, আমার কম্পিটিশন আছে, একটু পর আসলে হয় না? সেই ছেলেটি বলে, আমি এখানে মাত্র আধা ঘন্টা থাকবো, তাই তুমি ভেবে দেখো তুমি কি করবে। তখন শিশাকে স্টেজে ডাকতে শুরু করে দেয়। শিশার টিচার তাকে ধাক্কা দিয়ে স্টেজে পাঠিয়ে দেয়। তবে শিশা নিজের ভাইয়ের কথা চিন্তা করে কম্পিটিশন থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে ইন্টারনেট ক্যাফেতে চলে আসে। এখানকার সেই ছেলেটি তাকে দেখে বলে, আমি তোমার ভাইয়ের খোঁজ তোমাকে দিতে পারবো, তবে বিনিময়ে তোমাকে 2000 টাকা দিতে হবে। শিশার হাতে আর কোনো উপায় ছিল না, সে তাকে 2000 টাকা দিয়ে দেয়। এরপর সেই ছেলেটি একটা ফোনে SMS দেখায়, যেখানে তার ভাই শিদং SMS করে জানিয়েছিল সে একটা অ্যামিউজিং পার্কে আছে। শিশা দৌড়ে দৌড়ে সেখানে যাচ্ছিল আর বলছিল, শিদং, গত 1 বছর ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, এখন তোমার খোঁজ পেয়েছি এমন সময় যখন আমার স্কলারশিপ আসতে চলেছে। আমি একবার শুধু তোমাকে হাতে পাই, এইবার আমি তোমাকে শেষ করে ফেলবো। এরপর সে অ্যামিউজিং পার্কে এসে তার ভাই শিদংকে খুঁজছিল, তবে সে তাকে কোথাও পায় না। তখন ফেরিস হুইলে একটা ছেলেকে দেখে তার মনে হয় এটা হয়তো তার ভাই। সে তাকে শিদং শিদং বলে ডাকছিল আর পেছনে এগোচ্ছিল। ওই সময় দেখা যায় আশেপাশে সময় থেমে গেছে। শিশা পেছনে এগোতে এগোতে হঠাৎ করে রাস্তার মধ্যে জমে থাকা পানিতে পা রাখে, আর এরপরেই সে গভীর পানিতে তলিয়ে যায়। শিশা সাঁতরে ওঠার চেষ্টা করছিল, তবে পারছিল না। এদিকে আমরা আবারও হোচিকে দেখি। হোচি তার বাড়ির পুকুরে বসে নিজেকে হিল করছিল। তখন সে কল্পনা করে একটু আগে চিং তাকে বলছিল, আমার বোন রয়েছে যাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি আগলে রাখতে চাই। হোচি মনে মনে বলছিল, বোন? সেটা আবার কি? চিং কথা বলতে বলতে তার কাছে এসে চাকু দিয়ে তাকে আঘাত করে। এরপর বলে, তুমি ইমোশন বোঝো না, তোমার এমন কেউ নেই যাকে তুমি আগলে রাখতে চাও, তাই তোমার মতো কেউ ইমমর্টাল অ্যালায়েন্সের প্রধান হতে পারে না। এই কম্পিটিশনে জিতবো শুধু আমি। এদিকে শিশা হঠাৎ চোখ মেলে তাকিয়ে উপরে উঠতে গিয়ে একটা জামা দেখতে পায়। সে সেটাকে ধরে টানতে থাকে। তখন দেখা যায় এখানে হোচির গা থেকে জামা খুলে গেছে। এরপরে শিশা সেই জামাটা গায়ে দিয়ে উপরে ওঠে। দুজনেই দুজনকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। হোচি তার গালে টাচ করলে শিশা এক চিৎকার দেয়, ফলে হোচি তীরে চলে আসে। সে শিশাকে জিজ্ঞেস করে, তুমি কে? আমার এখানে কি করছো? শিশা বলে, কি জানি আমি এখানে কি করছি। হোচি বলে, তুমি ইউহুয়া সেক্টে এসে আবার আমাকে প্রশ্ন করছো। শিশা ভাবে হয়তো এখানে কোনো শুটিং চলছে, তবে সে দেখতে পায় আশেপাশে কেউ নেই, তাই সে মনে করে এই লোকটা হয়তো একটা ফ্রড। হোচি তার দিকে তলোয়ার ধরলে শিশা তলোয়ারটা সরিয়ে দেয়। এরপর তলোয়ারটাকে ভালো করে দেখে হোচির জামা কাপড় দেখে বলে, স্ক্যাম করার জন্য তুমি দামি দামি জিনিসই কিনেছো, তবে তোমার চুলগুলো। এই বলেই সে যখন চুলে হাত দিতে যায় তখনই বাইরে থেকে দুজন ছেলে বলে, মাস্টার, ভেতরে আমরা কিছু শব্দ শুনতে পেলাম, আপনি কি ঠিক আছেন? হোচি শিশার মুখ চেপে ধরে বলে, আমার এখানে সবকিছু ঠিক আছে। তাই ওই শিষ্যরা চলে যায়। শিশা হোচিকে কিছু বলতে যাবে, তবে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। হোচি মনে মনে বলতে থাকে, এর মধ্যে কোনো স্পিরিট রুট নেই, তারপরও ও আমার সেক্টে ঢুকলো কি করে?
এরপর একটু আগে যা যা হয়েছে সীসা এই সব স্বপ্নে দেখে ঘুম থেকে উঠে পড়ে। সে বলতে থাকে, তার মানে আমি এতক্ষণ স্বপ্নে দেখেছি। তবে তখনই সে বুঝতে পারে তার পোশাক বদলে গেছে। সে তার ভাইকে খুঁজতে তাড়াতাড়ি ব্যাগে নিজের ফোন আনতে যায়, তবে ফোন সে কোথাও পায় না। তখন সে মনে করে ওই ছেলেটা হয়তো তাকে কিডন্যাপ করেছে। এরপর সে নোটবুকের কাগজ ছিঁড়ে ছিঁড়ে তার ভিতরে হেল্প লিখে কাগজের প্লেন বানিয়ে উপরে পাঠাতে থাকে। তবে এই সবগুলোই হোচির কাছে আসে। সীসা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় হোচি প্লেনগুলো দিয়ে কিছু একটা করছে। তার মনে হয় হোচি এগুলো দিয়ে তার দরজা ভেঙে ফেলবে। তখন সে ঘড়ি দেখতে পায় আর বুঝতে পারে তার ঘড়ি থেমে আছে। তার তখন মনে হয় সে তাহলে স্বপ্ন দেখছে। ওই সময় সে একটা সিঁড়ি দেখতে পায়। সিঁড়ি দেখে সে উপরে উঠে পড়ে। ঝাঁপ দেওয়ার সময় সে ভাবছিল এটা একটা স্বপ্ন, তাই আমি ব্যথা পাবো না। তবে যখনই সে ঝাঁপ দেয় তখন হোচি এসে তাকে ধরে ফেলে। হোচি তাকে ভালো করে দেখে বলে, বই অনুযায়ী তুমি একটা মেয়ে হওয়ার কথা। এরপরে সে তাকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে। পুরোটা রাস্তায় সীসা বলছিল, আমাকে ছেড়ে দাও। হোচি বলে, তুমি একটা মেয়ে, কিন্তু মনে হচ্ছে তুমি বেয়াদব। সীসা তখন রেগে যায়। সে তাকে মারতে যায়, তবে হোচি তার হাত ধরে ফেলে। সে বলে, মাস্টার আমাকে বলেছে মেয়েরা দুষ্টামি করতে পছন্দ করে। বেশিরভাগ সময় তারা দুষ্টামি করে ছেলেদের চুল নিয়ে। তার মানে তুমি সত্যিই একটা মেয়ে। সীসা বলতে থাকে, তুমি আমাকে বলো এটা কোন জায়গা। এখন হোচি তাকে নিজের পুরো পরিচয় দেয়। সে বলে, এটা ইউহুয়া সেক্ট। আমি এখানকার একজন শিষ্য। এই জায়গায় আমি কাল্টিভেশন করি। সীসা বুঝতে পারে তার মানে এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। সে বলে, এটা যদি সত্যি হয় তাহলে আমার পোশাক বদলেছে কে? হোচি তখন হাতের ইশারায় তার পোশাক বদলে ফেলে। সীসা এইবার প্রচন্ড ভয় পেয়ে যায়। হোচি বলে, সত্যি করে বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে? তোমার মধ্যে কোনো স্পিরিট রুট নেই। এখানে তুমি কোনোভাবেই ঢোকার কথা না। সীসা মনে মনে বলতে থাকে, আমি টাইম ট্রাভেল করে এসেছি, আমি এখন এখান থেকে যাব কি করে? তবে মনে হচ্ছে এই লোক তেমন একটা চালাক নয়। সে বলে, আমি যদি বলি আমি কিভাবে এসেছি, আপনি কি আমাকে ছেড়ে দেবেন? সে বলে, তুমি যদি ডেমন ক্ল্যানের কেউ না হও আমি তোমাকে আটকাবো না। সীসা তখন চালাকি করে বলে, আমার মধ্যে কোনো স্পিরিট রুট নেই ঠিকই, তবে আমার কাছে একটা ওষুধ আছে যেটা খেলে যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে। এরপর সে নিজের ব্যাগ থেকে চুইংগাম বের করে হোচিকে দেয় আর তাকে দেখায় এটা কিভাবে চাবাতে হয়। পরে সে বলে, এটা আপনি যতক্ষণ খাবেন চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে খেতে হবে, তাহলেই আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এরপর সে ধীরে ধীরে পেছন দিয়ে যেতে চাইছিল, তবে দেখা যায় দরজা আটকে গেছে। হোচি বলে, তুমি একটা মিথ্যাবাদী, এটা কোনো ওষুধ নয়। এরপর সীসা তাকে বলছিল, আমি সত্যি বলছি, আমাকে কেউ পাঠায়নি, আমি জানি না আমি এখানে কিভাবে এসেছি। হোচি বলে, কোনোভাবেই সম্ভব না, আমাদের এই সেক্টে মেয়েদের আসা নিষেধ। একে তো তুমি এত বড় অন্যায় করেছো, তার উপর তুমি একটা মেয়ে, তাই তোমাকে শাস্তি দিতেই হবে। সীসা রেগে গিয়ে বলে, এখন আমি মেয়ে হয়েছি এটাও দোষ? আমি তো তোমাকে বলছি আমাকে কেউ পাঠায়নি, আমি তো কম্পিটিশন দিতে যাচ্ছিলাম। আমাকে একজন ফোন করে বলল আমার ভাইয়ের নাকি খোঁজ পাওয়া গেছে। বোন হিসেবে আমি আমার ভাইকে খুঁজতে যাচ্ছিলাম। হোচি তখন তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি কি বললে? তুমি বোন? হোচি কল্পনা করে চিং তাকে বলেছে আমার বোন পৃথিবীর সবচেয়ে কিউট একটা মেয়ে। হোচি তাকে ভালো করে দেখতে থাকে। চিং বলেছিল আমার বোন কথায় কথায় রেগে যায়। সে তখন বলে, তুমি আমার উপর একটু রেগে দেখাও তো, আমি একটু তোমার রাগ দেখতে চাই। সীসা বলে, এই প্রথম আমাকে এইরকম কেউ রিকোয়েস্ট করলো। এরপর সে তার উপর রাগ দেখাতে থাকে। হোচির মনে পড়ে চিং তাকে বলেছিল আমার বোনের গোল চেহারা, তার গালগুলো খুব নরম। হোচি এরপর তার গাল ধরে টানতে থাকে। সীসা সেখান থেকে সরে যায়। হোচির মনে পড়ে চিং বলেছিল আমার বোনের খাবার খুব পছন্দ, খাবারের নাম শুনলেই সে খুশি হয়ে যায়। তখন হোচি বলে, তুমি কি কিছু খাবে? সীসা খুশি হয়ে বলে, সত্যি কথা বলতে একটু খিদা পেয়েছে, আমি চিজ বার্গার, পিৎজা, বাবল টি খেতে চাই। তবে এরপর সে বুঝতে পারে এগুলো তো সে এখানে পাবে না, তাই সে বলে কিছু একটা এনে দিলেই হবে। হোচি বাইরে আসলে তার সিনিয়রের একটা ছাতা সেখানে আসে। সে ছাতাটাকে বলে, সিনিয়র আমার এখানে কিছু খাবার পাঠিয়ে দিন। এদিকে পাহাড়ের নিচে একটা ডাক্তারখানায় একটা ছেলে মেয়েদের চিকিৎসা করছিল। এখানে অনেক মেয়েরা ভিড় জমিয়েছিল শুধুমাত্র তাকে দেখার জন্য। এই ছেলেটার নাম বিহং এবং সে হোচির সিনিয়র। তখন হোচির ছাতাটা সেখানে আসে যেখানে হোচি বলেছিল কিছু খাবার পাঠাতে। বিহং ওই দোকানের আসল ডাক্তারকে জিজ্ঞেস করে, আমি কি আপনার রান্নাঘরটা ব্যবহার করতে পারবো? এরপরেই সে নিজের হাতে অনেক কিছু রান্না করে। একটু পর দেখা যায় ওই খাবারগুলো সীসা খাচ্ছে। বিহং ছাতার মাধ্যমে তাকে জিজ্ঞেস করে, তুমি তো কখনোই খাবার খাও না, আজ হঠাৎ কি হলো? হোচি বলে, এটা একটা নতুন মেথড। সীসা বলে, তুমি কি বললে? হোচি বলে, তোমার সঙ্গে কথা বলছি না। আসলে সীসা ওই ছাতাটা দেখতে পারছে না। ছাতার ভেতর থেকে বিহং জিজ্ঞেস করে,
জুনিয়র, তুমি কার সঙ্গে কথা বলছো? হচি বলে, আমি নিজেই নিজের সঙ্গে কথা বলছি। এরপর সে ঘরের ভেতর যেতে থাকে। সীসা মনে মনে বলছিল, হয় ও পাগল, নয়তো আমি পাগল। খাবার খেয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এরপর সে ওই জায়গা থেকে পালাতে চাইলে দেখতে পায় এই জায়গা অনেক উপরে। দরজা দিয়ে যেতে চাইলে দেখা যায় সেখানে একটা ব্যারিয়ার দেওয়া আছে। তাই সে চলে আসে আবার সেই পুকুরের কাছে। অন্যদিকে হচি বলছিল, বোন মানে তো মেয়ে, কিন্তু আমাদের এখানে তো মেয়েদের আসা নিষেধ। তখনই সে বুঝতে পারে সীসা পানিতে ঝাঁপ দিয়েছে। এদিকে সীসা পানির নিচে দিয়ে যখন যেতে চাইছিল তখন ব্যারিয়ারে হাত দিতেই তার অনেক বড় ঝটকা লাগে। হচি এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর হচি তার আর নিজের পোশাক বদল করে ফেলে। অন্যদিকে বিহং ডাক্তারখানা থেকে বের হলে একটা ছোট ছেলে বলে, শুনেছি মাস্টার হচি নাকি ডেমন রাজার সঙ্গে হেরে গেছে। এটা শুনে বিহং ভীষণ অবাক হয়। সে সাথে সাথেই হচির কাছে আসে। বিহং বলে, নিচে সবাই বলাবলি করছে তুমি নাকি ডেমন রাজার কাছে হেরে গেছো। কি একটা হাস্যকর কথা। হচি বলে, আমি সত্যিই হেরে গেছি। বিহং অবাক হয়ে বলে, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল তুমি, এটা কিভাবে হলো? হচি বলে, আমি জানি না, ডেমন রাজার অস্ত্র অনেক অদ্ভুত। হঠাৎ ও আমাকে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে, আর এরপরেই আমি হেরে যাই। তবে আপনি চিন্তা করবেন না, আমি আমার পাওয়ার বাড়ানোর জন্য নতুন একটা মেথড ট্রাই করছি। আপনার কাছে কি ঠান্ডার ওষুধ আছে? বিহং তাকে ঠান্ডার ওষুধ দিয়ে বলে, 200 বছরে আমি এই প্রথম দেখছি তোমাকে ওষুধ নিতে। বিহং যখন চলে যাচ্ছিল তখন হচি তাকে বলে, সিনিয়র, আপনার কি কোনো বোন আছে? সে বলে, বোন? হ্যাঁ আছে। হচি মনে মনে বলে, জানতাম সবার বোন আছে, আর এজন্যই সবাই কাল্টিভেশনে এগিয়ে যাচ্ছে। বিহং বাইরে আসে ঠিকই, তবে আড়াল থেকে দেখার চেষ্টা করে। হচি এটা বুঝতে পেরে চারদিক থেকে আরো অনেকগুলো লতাপাতা বাড়িয়ে দেয়। বিহং এতে স্পষ্ট বুঝে যায় হচি কিছু একটা লুকাচ্ছে। এরপর হচি ভিতরে এসে সীসাকে ওষুধ দিলে সীসা বলে, তিতা। হচি বলে, ওষুধ যত তিতা হয় ততই ভালো। এরপর সকালবেলা সীসার জ্ঞান ফিরলে সে সামনে হচিকে দেখতে পায়। সে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ। হচি বলে, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। গতকাল আমি বুঝতে পেরেছি তুমি একটা মানুষ, একটা মেয়ে। তোমার খাবার খেতে হয়, ওষুধ খেতে হয়, যদিও একটু ঝামেলা, তবে আমি মানিয়ে নিতে রাজি আছি। সীসা জিজ্ঞেস করে, মানে? সে বলে, মানে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। সীসা মনে মনে বলছিল, এই লোক তো সিইওদের মতো কথা বলছে। সে বলে, আপনি হয়তো ভুল ভাবছেন, আমি এখানে ইচ্ছা করে আসিনি, আমি ভুল করে চলে এসেছি। আমি বাড়ি যেতে চাই। হচি বলে, বাড়ি গিয়ে তুমি কি করবে? সে বলে, আমার অনেক কাজ আছে, আমার স্কুল আছে, পরীক্ষা আছে, পার্ট টাইম জব আছে, আরো মোবাইল ফোনে অনেক গেম আছে। হচি বলে, তোমার ভাইয়ের কাছে যাবে না? সে বলে, আমার ভাই হারিয়ে গেছে, তবে ভালো হয়েছে, এখন আমি স্বাধীন। তাছাড়া পৃথিবীতে কেউ কাউকে সারা জীবন দেখে রাখে না। হচি বলে, তুমি এখানে থেকে যাও, আমি সারা জীবন তোমাকে দেখে রাখবো। তখনই বিহং বাইরে থেকে হচিকে ডাকছিল। হচি সীসাকে বলে, তুমি লুকিয়ে থাকো। তবে সীসা মনে মনে ভাবছিল এখান থেকে বের হওয়ার এটা একটা ভালো সুযোগ। এদিকে বিহং ভেতরে ঢুকতে চাইলে হচি বলে, যা বলার এখানেই বলুন। বিহং বলে, দেখো তোমার এখানে অনেক গাছ, মানে অনেক পোকা হয়েছে। আমি পোকাদের ধরতে এসেছি, কারণ আমি জানি তুমি পোকা অনেক ভয় পাও। এই বলে সে ভেতরে চলে আসে। সীসা বাইরে বের হতে চাইলে হচি কিছু একটা করে তাকে আটকে দেয়। বিহং এটা টের পেয়ে ভেতরে আসে। সীসা বলছিল, বড় ভাই, আপনি কি আমাকে দেখতে পারছেন না? তবে দেখা যায় বিহং আসলেই তাকে দেখতে পারছে না। তবে বিহং কিছু একটা আন্দাজ করতে পেরেছে। সে বলতে থাকে, আমার মনে হচ্ছে তোমার এখানে মেয়ে পোকা আসার সম্ভাবনা রয়েছে। তুমি জানো আমাদের এই সেক্টে মেয়ে আসা কেন নিষেধ? হচি বলে, মাস্টার বলেছে এতে সেক্টের শান্তি বজায় থাকে। বিহং বলে, 100 বছর আগে একটা মেয়ে আমাদের এখানে এসেছিল। আমাদের প্রধান মাস্টার তখন এই বিষয়ে জানতে পেরে তাকে 100টা বেতের আঘাত দেয়। এটা শুনে সীসা মুখ চেপে ধরে দাঁড়িয়ে থাকে। এরপর সীসা ভাবছিল, আমি তাহলে এখান থেকে যেতে পারবো না। তবে হচি মনে হচ্ছে অনেক পাওয়ারফুল, আমি যদি ওকে বুঝিয়ে বলি হয়তো আমাকে যেতে দেবে। তাই সীসা পেটের ব্যথার নাটক করে বলতে থাকে, আমাকে এখনই নিচে হাসপাতালে নিয়ে যাও। হচি একটা ওষুধ বের করে তাকে খাইয়ে দেয় আর বলে, এই সামান্য সমস্যার জন্য কোথাও যেতে হবে না। এরপর সীসা তাকে বলে, তুমি 200 বছর ধরে এখানে আছো, তাও আবার একা, নিশ্চয়ই তোমার অনেক বোরিং লাগে। তাই চলো আমরা একটা গেম খেলি। গেমের নাম হলো রক পেপার সিজার। সে তাকে খেলার নিয়ম বলে দেয়। এরপর বলে, যে জিতবে সে একটা রিকোয়েস্ট করবে, অন্যকে সেটা মানতেই হবে। হচি রাজি হয়ে যায়। সীসা ভীষণ খুশি ছিল, কারণ এই খেলায় তাকে কেউ হারাতে পারে না। তবে আজ সে হচির কাছে বারবার হেরে যায়। হচি বলে, আমার জানার ইচ্ছা তোমার ভাই তোমাকে কিভাবে প্রোটেক্ট করতো। সীসা বলে, ভাই? ও একটা শয়তান, ও আমার জিনিস খেয়ে ফেলতো, পরীক্ষার সময় ফেল করতো, আর রেজাল্ট কার্ড আমাকে দিয়ে
আঙ্কেল আন্টির কাছে পাঠাতো সাইন করানোর জন্য। সারাক্ষণ মারামারি আর গেম নিয়েই পড়ে থাকতো। যে ছেলেরা আমাকে লাভ লেটার দিত ও তাকেই মেরে আধা মরা করে ফেলতো। এভাবেই সে বলতে থাকে। এরপর সে বলে, তবে ও আমার জন্য রান্না করত, ঘুমানোর আগে গল্প বলতো, আমাকে পুতুল বানিয়ে দিত। এজন্য আমি ওকে ভাই বলে পরিচয় দিই, নয়তো দিতামই না। সীসা বলে, আমি এত কিছু বলেছি, তুমি কিছু বুঝেছো? সে বলে, রান্না করা, ঘুমানোর আগে গল্প বলা আর পুতুল বানিয়ে দেয়া। সীসা বলে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তোমার সিনিয়র বাস্কেটে করে কি যেন রেখে গেছে। এরপর হচি রান্নাঘরে আসে। তখন বিহংয়ের ছাতাটা সেখানে আসে আর বলে, আমি বাস্কেটে মাংস রেখে এসেছি, তুমি রান্না করে খেও। হচি রান্নাঘরটাকে একদম চকচকে করে ফেলে। অন্যদিকে সীসা বলছিল, আমাকে পারতেই হবে, আমাকে খিদা আটকে রাখতেই হবে। তখনই সে একটা গন্ধ পেয়ে সামনে এসে দেখে রান্নাঘর থেকে ধোঁয়া আসছে। সে তাড়াতাড়ি বালতিতে করে পানি নিয়ে যায়। তবে দেখা যায় রান্নাঘর থেকে হচি বাইরে এসেছে এবং সে খাবার রান্না করে নিয়ে এসেছে। তার পোড়া খাবার দেখে সীসা ফিরিয়ে দিলে হচি বলে, মাস্টার বলেছে প্র্যাকটিস করতে করতেই ঠিক হয়ে যাব। সীসা বলে, কিন্তু তুমি যতদিনে ঠিক হবে ততদিন আমি না খেয়ে মরে থাকবো। এরপর সে দৌড়ে ঘরে চলে যায়। পরে সে ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছিল। সে বলে, ভাগ্য ভালো আমার ব্যাগে একটা নুডলসের প্যাকেট ছিল। বাইরে হচির ভীষণ মন খারাপ ছিল যে সে রান্না করে তার বোনকে খাওয়াতে পারেনি। তাই সে ছাতার মাধ্যমে বিহংকে এখানে ডাকে। এরপর গেটের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমি জানতে চাই কিভাবে মেয়েদের মন জয় করতে হয়। বিহং বলে, তুমি একদম ঠিক মানুষের কাছে জিজ্ঞেস করেছো। মেয়েদের মন জয় করার জন্য 3টা স্টেপ করতে হবে। প্রথম, নিজেকে তুমি একদম পারফেক্ট হিসেবে প্রেজেন্ট করবে, তোমার সকল গুণগুলোর বিষয়ে যেন সেই মেয়েটা জানতে পারে। দ্বিতীয়, নিজের দুর্বলতা তাকে বলবে, এতে সে মনে করবে তুমি তাকে আপন মনে করছো। তৃতীয়, তার সকল ইচ্ছা পূরণ করতে হবে। এরপর সীসা নুডলস খাচ্ছিল। সে হচিকেও একটু খেতে বলে। হচি বলে, দরকার নেই, আমি জন্ম থেকেই খাবার খাই না। সীসা বলে, 200 বছর ধরে তুমি কোনো খাবার খাও না? তোমার জীবন তো একদম বোরিং। হচি তখন নিজের প্রশংসা করতে শুরু করে। সে প্রথমে তাদের সেক্ট কবে তৈরি হয়েছে, কত কত মানুষ এখানে কাল্টিভেট করেছে, সবকিছু বলে। এরপর বলে, কয়দিন পরেই ইমমর্টাল অ্যালায়েন্সের প্রতিযোগিতা হবে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেখানে বিজয়ী হবে হচি। সীসা মনে মনে হাসছিল, কারণ হচি নিজেই নিজের প্রশংসা করছিল। সীসা বলে, আপনাদের এখানে কোনো বই নেই? সে বলে, হ্যাঁ আছে, লাইব্রেরিতে অনেক বই আছে। সীসা এরপর মনে মনে বলে, তাহলে আমাকেই খুঁজে বের করতে হবে, আমি কিভাবে এখান থেকে যেতে পারবো। এরপর আমাদেরকে এই সেক্টর আরো মাস্টার এবং শিষ্যদের দেখানো হয়। একজন মাস্টার বলছিল, হচি খাবার নিয়ে গেছে, আরেকজন বলছিল, হচি ওষুধ নিয়ে গেছে। তখনই এই সেক্টর প্রধান মাস্টার সেখানে চলে আসে। আসলে সে এতদিন ধ্যানে ছিল। সে হচির ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলে, আমরা বিহংকে ডাকি, হয়তো বিহং পুরো ব্যাপারটা ভালোভাবে জানি। এরপর বিহংকে ডাকা হয় আর হচি কি করছে সে বিষয়ে জিজ্ঞেস করা হয়। বিহং বলে সে নতুন একটা কাল্টিভেশন মেথড খুঁজে পেয়েছে। প্রধান মাস্টার বলে, তুমি জিজ্ঞেস করনি সেটা কেমন মেথড? বিহং বলে, হচি আমাদের পুরো সেক্টরের সবচাইতে পাওয়ারফুল শিষ্য। গত 200 বছরে সে নিজের গার্ডেন থেকে একবারও বাইরে এসে দেখেনি। সে খারাপ কিছু কোথায় পাবে? তাকে জিজ্ঞেস করার কি আছে? তখন অন্যান্য মাস্টাররা বলে, ঠিক কথা, সে অলরেডি অনেক পাওয়ারফুল। এখন যদি একটু একটু খাবার খায় কিছু পরে, সেটাতে আর তেমন কোনো সমস্যা নেই। প্রধান মাস্টার হচির উপর নজর রাখতে বলে। বিহং যেতে গিয়েও আবার থেমে যায়। সে বলে, আপনি সবসময় হচির ব্যাপারে জানতে আমাকে ডেকে আনেন, আপনার কি আমার ব্যাপারে জানার কোনো ইচ্ছে নেই? প্রধান মাস্টার কিছু না বললে বিহং চলে যায়। একজন মাস্টার প্রধান মাস্টারকে বলে, আসলে দোষ আপনারই। বিহং আপনার নিজের ছেলে, আপনার তার সঙ্গে ভালো করে কথা বলা উচিত। এখানে সে কথা বলার কাউকে পায় না, তাই পাহাড়ের নিচে যায় মানুষের সঙ্গে দেখা করতে। প্রধান মাস্টার বলে, যার মধ্যে কোনো স্পিরিচুয়াল রুট নেই, সে কি করলো না করলো তা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। তখন একজন শিষ্য বলে, আমি শুনেছি নিচের লোকেরা সবাই বলাবলি করছিল সিনিয়র হচি নাকি ডেভিল রাজার সঙ্গে হেরে গেছে। মাস্টার এটা শুনে ভীষণ রেগে যায়। সে বলে, এটা কোনোদিন সম্ভব? এইসব বাজে কথা কে ছড়ায়? এদিকে সীসা লাইব্রেরিতে বই খুঁজতে এসেছে। তখন সে একটা বই পায় যেখানে টাইম এবং স্পেসের ব্যাপারে লেখা আছে। সে ওই বইটা নামাতে গেলে বইটা তার গায়ে পড়তে যাবে, তখন হচি এসে তাকে বাঁচিয়ে নেয় আর বইটাও ধরে ফেলে। রাতের বেলা হচি প্র্যাকটিস করছিল। সে নিজের পাওয়ার দেখে বলছিল, বোনের কারণে আমার পাওয়ার হয়তো কিছুটা ইমপ্রুভ হচ্ছে। অন্যদিকে সীসা বই খুঁজে খুঁজে একটা উপায় বের করে, যেটা করলে প্যারালাল দুনিয়ায় যাওয়া যাবে। তবে সেটা কিভাবে তার কোনো রেকর্ড সেখানে লেখা ছিল না। সেখানে শুধু লেখা ছিল ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেস। বাইরে থেকে হচি বলে, ঘুমানোর সময় হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়ো।
একটু পর হচ্ছি শিশার ঘরে আসলে শিশা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, তুমি এত রাতে ঘরে কেন এসেছো? হচি বলে, তোমার ভাই তোমাকে গল্প বলতো না? আমিও বলতে পারবো। এরপর সে গল্প বলতে শুরু করে। সে বলে, অনেক বছর আগে এখানে একটা ডেমন চলে এসেছিল। সে 32 ফিট লম্বা ছিল। গ্রামের মানুষকে সে অনেক বিরক্ত করতে শুরু করে। শিশা বলে, তারপর? হচি বলে, সে মারা গেছে, কারণ আমার মাস্টার একজন দক্ষ ইমমর্টালকে পাঠিয়েছে আর সে তাকে মেরে ফেলেছে। তোমার কি মন ভরেছে? না হলে আমি আরেকটা বলছি। সে আরেকটা গল্প বলতে শুরু করে। সেখানেও সে বলে, একটা ভয়ঙ্কর ডাইনি চলে এসেছে। গ্রামের মানুষকে সে অনেক বিরক্ত করতে শুরু করে। এরপর মাস্টার একজন দক্ষ ইমমর্টাল পাঠিয়ে তাকে মেরে ফেলে। তার গল্প শেষ। 3 নম্বর গল্পেও সে একই কথা বলতে থাকলে শিশা বলে, তারপর তোমার মাস্টার একটা দক্ষ মানুষ পাঠিয়ে তাকে মেরে ফেলেছে, তাই তো? মানে তুমি বলতে চাইছো ওই সবাইকে তুমি মেরেছো? এভাবেই সারা রাত ধরে হচি গল্প বলে বাইরে আসে। এরপর সে আবারও তলোয়ার নিয়ে প্র্যাকটিস করতে থাকলে বুঝতে পারে তার পাওয়ার আরো ইমপ্রুভ হয়েছে। সে তখন শিশার কাছে গিয়ে বলে, বলো তোমার আর কি লাগবে? শিশা তখন প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি আসলে কি চাইছো? দয়া করে আমাকে একটু ঘুমাতে দাও। হচি তাই বাইরে চলে আসে। এদিকে প্রধান মাস্টারের কাছে একটা ছেলে অনেকগুলো বই নিয়ে আসে, যেগুলো পাহাড়ের নিচে মানুষেরা হচি আর চিং এর ব্যাপারে এঁকেছে। তারা বলছিল, চিং এত বছরে একবার ইমমর্টালদের কাছে এসে হচিকে হারিয়ে দিয়েছে, তার মানে সে অনেক বেশি পাওয়ারফুল। মাস্টারের এসব শুনে অনেক রাগ হয়। অন্যদিকে হচি চিং এর কথা মনে করে সুই সুতা কাপড় দিয়ে একটা পুতুল বানিয়ে ফেলে। এরপর সেটা শিশাকে দেয়। শিশা পুতুল দেখে বলে, এটা কেমন ভূত, এরকম পুতুল আমার চাই না। তখনই তারা শুনতে পায় হচির মাস্টার আসছে। হচি বাইরে গেলে মাস্টার তাকে বলে, তুমি কতদিন এই কথাগুলো লুকিয়ে রাখতে চেয়েছিলে? হচি মনে করে তার মাস্টার হয়তো শিশার কথা জানতে পেরেছে। সে বলে, মাস্টার আমাকে ক্ষমা করবেন, আমি নিয়ম ভেঙেছি, তবে ও কোনো খারাপ মানুষ নয়। মাস্টার বলে, মানে তুমি এখন একটা ডেভিলকে ভালো মানুষ বলছো? হচি তখন বুঝতে পারে মাস্টার চিং এর কথা বলছে। সে বলে, ও এসে আমার সঙ্গে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে, আমি ওর চালাকি বুঝতে পারিনি। মাস্টার এরপর হচিকে নিজের পাওয়ার দিয়ে হিল করে। সে বলে, কিছুদিনের মধ্যেই ইলেকশন শুরু হবে, তুমি কোনোভাবেই সেখানে হারতে পারবে না, তুমি আমাদের একমাত্র ভরসা। শিশা তখন পুতুলটা নিজের কাছে নিয়ে বলতে থাকে ওর মাস্টার ওকে কত প্রেসার দেয়। পরে সে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে সে স্বপ্নে দেখতে থাকে সে তার ভাইয়ের সঙ্গে পার্কে ঘুরতে এসেছে। হঠাৎ দেখা যায় শিশা এক ফেরিস হুইলে আছে আর তার ভাই শিদং পালিয়ে যাচ্ছে। শিশা অনেক কান্না করছিল, তবে শিদং আসে না। বর্তমানে শিশা চিৎকার করে বলছিল, আমাকে যেতে দাও। তখন হচি কাছে এসে পড়লে সে তাকে নিজের কাছে নিয়ে আসে। ওই সময় তার ঘুম ভেঙে যায়। সে বলে, আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। তোমার মাস্টার কি আমার জন্য তোমাকে কিছু বলেছে? সে বলে, না। শিশা বলে, তোমার জীবন অনেক কষ্টের, 200 বছর ধরে শুধু প্র্যাকটিস করে আসছো, একটা মেশিনের মতো। এরপর সে দৌড়ে নিজের ব্যাগের কাছে গিয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে আসে। সে বলে, এটা আমার দেওয়া গিফট। হচি অনেক খুশি হলে সে বলে, এটা কি তোমার জীবনের প্রথম গিফট? হচি বলে, তুমি কি চাও বলো? এমন কিছু আছে যা তোমার ভাই কখনো দিতে পারেনি? সে বলে, হ্যাঁ আছে, আমি ফেরিস হুইলে উঠতে চাই। হচি তো সেটা চিনতে পারে না। শিশা বলে, সেটা এমন একটা জিনিস যেখানে উঠলে অনেক উঁচুতে ওঠা যায়, উঁচুতে উঠে সারাটা শহর দেখা যায়। হচি বলে, এটা তো একদম সাধারণ একটা জিনিস। সে তার হাত ধরে বাইরে নিয়ে আসে। এরপর তাকে নিয়ে প্রথমে একটু নিচে নামে, এরপর একদম উপরে উঠে আসে, যেখান থেকে পুরোটা শহর দেখা যাচ্ছিল। শিশা অনেকগুলো ঘর দেখে জিজ্ঞেস করে, এটা কি? হচি বলে, এটা আমাদের স্কুল। শিশা বলে, তাহলে তুমি কেন সেখানে যাও না? হচি বলে, মাস্টার বলেছে স্কুল সাধারণ বাচ্চাদের জন্য, আমার জন্য নয়। হচি তখন তাকে একদম কাছে নিয়ে আসলে শিশা বলে, তুমি আমাকে ছেড়ে দাও। হচি সত্যিই তাকে ছেড়ে দেয়। এরপর আবার গিয়ে তাকে ধরে। পরে তারা নিচে নেমে আসে। হচি বলে, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। শিশা মনে মনে বলে, ও কি আমাকে প্রপোজ করবে নাকি? সে তার মুখ চেপে ধরে বলে, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আমি এখনই কোনো রিলেশনে যেতে চাই না। হচি বলে, আমি তোমার ভাই হতে চাই। শিশা এটা শুনে বলে, এটা কোনো কথা? আমার ভাইয়ের প্রয়োজন নেই, আমার ভাই আছে। হচি বলে, তোমার ভাই যা করতে পারে আমি তা করতে পারবো, তোমার ভাই যেগুলো না করতে পারে আমি সেগুলোও করতে পারবো। শিশা বলে, তুমি কি করতে পারবে? রান্না করার নাম করে তুমি আমার জন্য পোড়া খাবার নিয়ে এসেছো, পুতুল দেওয়ার নাম করে আমাকে একটা ভূত উপহার দিয়েছো, গল্প বলার নাম করে শুধু নিজের কথাই বলে গেছো, আর এখন ফেরিস হুইলের নাম করে আমাকে বানজি জাম্পিং এ নিয়ে গেছো। হচি বলে, আমার পাওয়ার ইমপ্রুভ করার জন্য আমার একটা বোনের প্রয়োজন। শিশা তখন একটা আইডিয়া পেয়ে যায়। সে বলে, আমি তোমার বোন হতে পারবো, তবে শর্ত হচ্ছে আমাকে তুমি স্কুলে নিয়ে যাবে।
হচি বলে এটা সম্ভব না। সীসা বলে তাহলে আর কিছু বলার নেই, বাই। এরপর হচি বিহঙ্গের সঙ্গে কথা বলতে চায়। হচি বলে, আচ্ছা কেউ যদি তোমার বোন না হতে চায় তাহলে তুমি কি করবে? বিহঙ্গ বলে, মানে সে তোমাকে রিজেক্ট করে দিয়েছে। বোনের মন জয় করতে হলে দেখতে হবে বোন আসলে কি চাইছে। যদি সে টাকা চায় টাকা দিতে হবে, যদি সে সিম্পাথি চায় সিম্পাথি দিতে হবে। হচি তখন বলে, আমার কাছে নতুন একটা ছেলে এসেছে, তুমি কি তাকে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করতে পারবে? এরপর দেখা যায় সীসা ছেলে সেজেছে। হচি তাকে বই খাতা সহ একটা ব্যাগ দেয়, আর এরপর তাকে দুটো জিনিস দেয়। সে বলে, এর একটা তুমি তোমার কাছে রাখবে, এতে করে তোমার শরীর থেকে আসা মেয়েদের গন্ধ মুছে যাবে। সীসা সেটা দেখে হাসতে থাকে, কারণ সেটা দেখতে হচির মতোই ছিল। সীসা এটার নাম দেয় ডলফিন। এরপর ডলফিন তারা দুজনেই গায়ে লাগালে সেটা অদৃশ্য হয়ে যায়। হচি বলে, তুমি বিপদে থাকলেও ডলফিনের কারণে আমি বুঝতে পারবো। এরপর তারা বাইরে আসলে দেখতে পায় বিহং সেখানে দাঁড়িয়ে আছে। সীসা তাকে আঙ্কেল বললে সে বলে, তোমার কি আমাকে এত বয়স্ক মনে হয়? তুমিও আমাকে সিনিয়র বলে ডাকবে। সে তার হাত ধরে নিয়ে যেতে থাকলে সীসা বলে, আমি তো আর বাচ্চা নই। সে বলে, আমার বয়স 200 বছর, আমার সামনে তুমি বাচ্চাই। এরপর এরা দুজন সকল মাস্টারদের সামনে আসে। তারা জিজ্ঞেস করে সীসা কোথা থেকে এসেছে। সীসা বলে, পাহাড়ের নিচে লোটাস গ্রাম থেকে সে এসেছে। একজন মাস্টার বলে, আমি তো কোনোদিন শুনিনি লোটাস গ্রামে স্পিরিচুয়াল রুট সহ কোনো মানুষ রয়েছে। বিহং বলে, সত্যি কথা, ওর মধ্যে কোনো স্পিরিচুয়াল রুট নেই। বিহঙ্গের বাবা তখন বলে, তাহলে সে কেন এখানে থাকবে? বিহং বলে, আমাদের সেক্টে এমন কোনো নিয়ম নেই যে স্পিরিচুয়াল রুট ছাড়া এখানে কেউ থাকতে পারবে না। মাস্টার বলে, স্পিরিচুয়াল রুট ছাড়া শুধু শুধু কষ্ট করে লাভ কি? বিহং বলে, হ্যাঁ শুধু শুধুই কষ্ট করছি আমি, আমার মধ্যেও তো কোনো স্পিরিচুয়াল রুট নেই, তবে আমি 200 বছর ধরে বেঁচে আছি। তার বাবা তখন প্রচন্ড রেগে যায়। সে বলে, 2000 বছর বাঁচলেও একজন স্পিরিচুয়াল রুট ওয়ালা ইমমর্টালের কাছে তুমি কিছুই না। বিহং বলে, আপনি এবার সত্যি কথা বলেছেন, আমি আসলে যাই করি না কেন আপনার চোখে আমি সবসময় অপদার্থ। মাস্টার সীসাকে নিয়ে যেতে বললে সীসা বলে, আমি কিছু কথা বলতে চাই। মানুষ তার জন্ম নির্ধারণ করতে পারে না, তবে তার জন্মের কারণে সে একটা ভালো জীবন কাটাতে পারবে না, তার মনের ইচ্ছা পূরণ করতে পারবে না, এটা কিভাবে সম্ভব? আমি যেখানে থাকি সেখানে মানুষ বলে আমরা নিজেদের মর্জির মালিক, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। ভবিষ্যতে আমি কিছু করতে পারবো কিনা সেটা নিয়ে আমি ভাবি না, আমি শুধু বর্তমান সময়ে একজন ভালো মানুষ হতে চাই। সকল মাস্টাররা তার কথা শুনে রাজি হয়। এরপর সীসা ক্লাসরুমে আসলে একজনকে চুপচাপ বসে থাকতে দেখে। এটাও একটা মেয়ে ছিল, তার নাম ফ্যাং। সীসা তার কাছে গিয়ে নিজের পরিচয় দেয়, তবে ফ্যাং কিছুই বলে না। সীসা সামনের টেবিলে গিয়ে বসে পড়লে উপর থেকে একটা ব্যাঙ পড়ে। এতে সীসা প্রচন্ড ভয় পেয়ে পেছনে চলে আসে। তখন কতগুলো ছেলে হাসতে হাসতে সেখানে আসে। এদের মধ্যে এই ছেলেটার নাম হলো ইউগো। ইউগো বলে, তুমি কি নতুন এসেছো? সীসা বলে, তুমি পুরো দল নিয়ে এখানে এসেছো, তুমি কে? একটা ছেলে বলে, সে এই বেঞ্চের মালিক, আমাদের লিডার বাইলি পরিবারের উত্তরাধিকার। সীসা বলে, ও মানে পরিবারের নামে বড়লোকি করতে এসেছো? এটা শুনে ফ্যাং হাসলে ইউগো তার কাছে গিয়ে বলে, তোমার জামাটা অনেক সুন্দর, খুলে ফেলো। ফ্যাং রেগে সেখান থেকে চলে যেতে চাইলে ইউগো একটা জাল দিয়ে তাকে আটকায়। এরপর বলে, তুমি সিনিয়রের মতো পোশাক পরেছো। সীসা বলে, আমি তো দেখছি তোমরা সবাই একই রকম পোশাক পরেছো। তখন অন্য একটা ছেলে ফ্যাংয়ের গায়ে লাল কালি ছুঁড়ে দেয়। এরপরে হচিকে দেখা যায় যে কিনা প্র্যাকটিস করছিল, আর সে বলছিল, আজ সবকিছু এত নীরব কেন? অন্যদিকে সীসা ভাবছিল যে সে এখানেই একটা রুমে থেকে যাবে, তাই একটা রুমের ভেতরে সে আসে, তবে একটু সামনে আসতেই সে বুঝতে পারে এখানে কেউ গোসল করছে। সে চলে যেতে চায়, তবে দেখতে পায় যে গোসল করছে তার হাত থেকে একটা কাপড় পড়ে গেছে, যেটা সাধারণত মেয়েরা পরে। সে তখন বলে, সবাই ছেলে মানুষ, লজ্জার কি আছে? এটা ছিল ওই মেয়েটা, মানে ফ্যাং। ফ্যাং বলে, তুমি আমার কাছে আসবে না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। সীসা তার কাছে গিয়ে তাকে বলে, তুমি কি মনে করো আমি চোখে দেখি না? আমি বুঝতে পারছি না যে তুমি একটা মেয়ে? তারা দুজন জামা নিয়ে টানাটানি শুরু করে। ফ্যাং তাড়াতাড়ি পোশাক পরে নিয়ে সীসাকে আটকে দিয়ে বলে, বলো তুমি কেন এসেছো? সীসা বলে, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। এরপর সে তার ডলফিন খুলে ফেলে, এতে তার মেয়ে হওয়ার ফ্রেগরেন্স বেরিয়ে আসে। অন্যদিকে হচি এটা টের পেয়ে যায়, তবে এরপর আবার দেখতে পায় ডলফিন মিলিয়ে গেছে, মানে সীসা এখন সেফ আছে। এরপর ফ্যাং বলতে থাকে, তোমার ডলফিন অনেক কাজের তো, আমি বুঝতেই পারিনি তুমি একটা মেয়ে। সে বলে, তাহলে তুমি কি দিয়ে নিজের ফ্রেগরেন্স আটকে রাখো? ফ্যাং দেখায় সে একটা ওষুধ খায়। সীসা বলে, তাহলে তো ভালো, আমার যদি ডলফিন হারিয়ে যায় তাহলে আমি তোমার থেকে ওষুধ খেতে পারবো। ফ্যাং বলে, না তুমি এটা খাবে না, এটা শরীরের জন্য ভালো না।
সে বলে সে মেয়ে হয়েও এখানে এসেছে কারণ তার এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আর শিশা বলে সে এখানে এসেছে একটা কাল্টিভেশন সম্পর্কে জানতে, যার নাম ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেস। ফ্যাং বলে আমি এরকম কখনোই শুনিনি, তবে আমাদের মাস্টার ইউন হয়তো এই বিষয়ে জানে। তবে তাকে ইমপ্রেস করতে হলে তোমাকে ভালো ছবি আঁকতে হবে। শিশা এরপর একটা ছবি বের করে দেখায় যেখানে সে তার ভাইকে এঁকেছে। ফ্যাং বলে মোটামুটি ভালোই, তবে ওনার মন জয় করতে হলে তোমাকে আরো ভালো ছবি আঁকতে হবে। অন্যদিকে ইউগো হচির একটা ছবিকে দেখছিল। সে বলছিল আপনি আমার আইডল, আমি শুধুমাত্র আপনার মতো হওয়ার জন্যই এই সেক্টে জয়েন হয়েছি। একদিন আমি আপনার মতোই বড় হতে চাই। আসলে সে হচিকে অনেক বেশি সম্মান করে, হচি তার আইডল। এরপর পরদিন মাস্টার ইউনের ক্লাস শুরু হয়। আজ ক্লাস ছিল কোনো এনশিয়েন্ট হিরোর ছবি আঁকার, তবে মাস্টার বলে আজ হোলি বিস্টের ছবি আঁকতে হবে। শিশা নিজের খাতা কলম বের করলে ফ্যাং বলে তোমার এগুলো কে দিয়েছে? এগুলো তো অনেক দামি জিনিস, এই কলমটা দিয়ে তুমি অনেক স্পিডে এবং অনেক সুন্দরভাবে লিখতে পারবে, ছবি আঁকতে পারবে। এই খাতাটা তুমি 10,000 বার ব্যবহার করতে পারবে। শিশা এসব শুনে অনেক খুশি হয় কারণ এগুলো তো হচি তাকে দিয়েছে। এরপরেই একজন এসে বলে মাস্টার ইউন, সিনিয়র হচি একজনকে তার গার্ডেনে যেতে বলেছে। সে শিশার নাম বলতে যাবে তার আগেই ইয়োগো বলে আমাকে ডেকেছে, আমাকে ডেকেছে। সে তাড়াতাড়ি চলে আসে হচির কাছে। সে তো হচিকে দেখেই ভীষণ খুশি হয়ে যায়। হচি বলে তুমি কেন এসেছো? ইয়োগো বলে আমি এই বছরের সেরা ছাত্র। এরপর আবার সে মনে মনে বলতে থাকে পুরুষ মানুষ এত হ্যান্ডসাম হয়। হচি তাকে কতগুলো নোট দেয় আর বলে তোমার সকল সহপাঠীদের সঙ্গে ভাগ করে নিও। ইয়োগো বলে সিনিয়র আপনি কোনো চিন্তা করবেন না, যদিও আজকে শেষ সময় মাস্টার ইউন পরীক্ষার প্রশ্ন বদলে দিয়েছে, কিন্তু তারপরও আমার মতো ছাত্রের কাছে এটা কোনো ব্যাপারই না। এরপর ইয়োগো ফিরে আসে। পরে তারা সবাই হোলি বিস্টের ছবি আঁকে। শিশা বুঝতে পারছিল না সে কি আঁকবে। প্রথমে সে ভাবে সে কোনো ভূত আঁকবে নাকি জম্বি আঁকবে। এরপরে ইয়োগো তার হোলি বিস্টের ছবি দেখায়, এক এক করে সবাই দেখায়। মাস্টার ইউন শিশার ছবি দেখতে চাইলে সে একটা বাচ্চার ছবি দেখায়। সে বলে আমাদের গ্রামে বাচ্চারাই সব থেকে দুষ্ট হয়। মাস্টার রেগে তাকে চলে যেতে বলে, তবে সে বলে আমাকে আরেকটা সুযোগ দিন। অন্যদিকে হচি ভাবছিল মাস্টার ইউন প্রশ্ন বদল করে দিয়েছে, তাহলে তো শিশা পারবে না। সে বাইরে যেতে চাইলে দেখতে পায় সেখানে তার মাস্টার দাঁড়িয়ে আছে। তার মাস্টার জিজ্ঞেস করে তুমি কেন বাইরে যেতে চাইছো? হচি বলে আমি একটা জিনিস জানতে চাই মাস্টার, সব বইয়ে লেখা আছে জ্ঞান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই আমি বাইরের দুনিয়াটাও একটু দেখতে চাই। মাস্টার বলে অবশ্যই, তবে বাইরের দুনিয়া দেখার সময় এখনো হয়নি। তুমি একবার ইলেকশনে জিতে যাও, তারপর তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। অন্যদিকে শিশা একটা কার্টুন ক্যারেক্টার আঁকে। এরপর সে এটার ক্যারেক্টার সম্পর্কে সবাইকে বলে। মাস্টার মনে করে সত্যিই হয়তো এটা কোনো ইমমর্টাল বিস্ট, তবে ইয়োগো বিশ্বাস করে না। তাই শিশা ওই ক্যারেক্টারের অনেকগুলো ছবি আঁকে। এরপর একসাথে খাতার পেজ উল্টালে মনে হয় ক্যারেক্টারটা নড়ছে, যেটা দেখে ইয়োগো হা করে থাকে আর মাস্টার ইউন ভীষণ খুশি হয়ে যায়। এরপর এরা দুজন যখন আসছিল তখন ইয়োগো শিশার কাছে ওই কলম চায়, তবে শিশা তাকে চকমা দিয়ে তারা দুজন পালিয়ে আসতে থাকে। রাস্তায় ইয়োগো একটা ওষুধ দেখতে পায় এবং তারা বুঝতে পারে এখানে কোনো মেয়ে রয়েছে। ইয়োগো নিজের কতগুলো প্রজাপতি ছেড়ে দেয় যে প্রজাপতিরা মেয়েদের ডিটেক্ট করতে পারে। এদিকে ফ্যাং বুঝতে পারে তার ওষুধ পড়ে গেছে এবং এখন তার শরীর থেকে মেয়েদের গন্ধ বের হতে শুরু করেছে। তাই শিশা নিজের ডলফিন তাকে দিয়ে অন্যদিকে দৌড় দেয়। এই সিগন্যাল হচির কাছে চলে আসে, তবে হচি বুঝতে পারছিল না এখন বাইরে গেলে মাস্টার তাকে শাস্তি দেবে কিনা। শিশা দৌড়াতে দৌড়াতে একটা ব্রিজের উপর চলে আসে। তখন সেখানে উড়ে চলে আসে হচি আর নিজের পোশাক দিয়ে শিশাকে পুরোটা ঢেকে নিজের বুকের ভেতর নিয়ে নেয়। পেছনে ইয়োগো এসে বলে সিনিয়র আপনি কি এখানে প্রজাপতিতে ঘেরা কোনো মেয়ে দেখতে পেয়েছেন? হচি বলে তুমি কি ভুলে গেছো আমাদের সেক্টরে কোনো মেয়ে নেই। সে নিজের কিছু পাওয়ার ব্যবহার করে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। শিশা তাকে সরি বলে আর বলে তুমি তাড়াতাড়ি চলে যাও, কেউ যদি জানতে পারে তুমি গার্ডেন থেকে বেরিয়েছো তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। এর মধ্যেই দেখা যায় ইয়োগো চিৎকার করে বলছে সিনিয়র হচি স্কুলে এসেছে। শিশা তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপর দেখা যায় হচিকে তাদের মাস্টাররা জিজ্ঞেস করছিল তুমি আজ হঠাৎ করে কেন গার্ডেন থেকে বেরিয়েছো। হচি কি উত্তর দেবে বুঝতে পারছিল না। দেখা যায় সেখানে সবাই ছিল। শিশা ডলফিন পরা ছিল আর ফ্যাং তার নিজের কাছে থাকা একটা এক্সট্রা ওষুধ খেয়ে নিয়েছিল। হচি আমতা আমতা করতে থাকলে তার মাস্টাররা বলে মনে হচ্ছে তোমার মধ্যে ডেভিলের কোনো স্পেল কাজ করতে শুরু করেছে, ইদানিং তুমি খুবই অন্যমনস্ক থাকছো। মাস্টার এখনই তাকে তার গার্ডেনে ফিরে যেতে বলে। তখন ফ্যাং বলছিল সিনিয়র যদি আমাদের ক্লাস নিত তাহলে অনেক ভালো হতো, তার জ্ঞানের কিছুটা হলেও আমরা পেতাম।
তখন সীসা মাস্টারদের সামনে আসে। সে বলে, আমি জানি জ্ঞান মানুষের সঙ্গে ভাগ করলে কমে না, বরং বাড়ে। মাস্টার, সিনিয়র হোচি সব সময় নিজের গার্ডেনে না থেকে যদি আমাদেরকে শিক্ষা দিতে চায়, তাহলে এতে তার প্র্যাকটিস ভালো হবে, তার জ্ঞান বাড়তে থাকবে, আর আমরাও তার কাছ থেকে কিছু শিখতে পারবো। মাস্টার হোচিকে বলে, তুমি কি চাও? হোচি বলে, আমি চেষ্টা করে দেখতে চাই। সবাই চাইছিল যেন মাস্টার রাজি হয়ে যায়। দেখা যায় মাস্টার সত্যি রাজি হয়ে গেছে। ইয়োগো এতে এত খুশি হয় যে অজ্ঞান হয়ে যায়। হোচিও অনেক খুশি ছিল। এরপরে হোচি ক্লাসে আসলে ইয়োগো সবাইকে তালি দিতে বলে। হোচি এসে সীসাকে খুঁজতে থাকে, তবে সে তাকে না দেখতে পেয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। পরে সে একটা পাত্র হাতে নিলে সবাই পাত্র হাতে নেয়, সে রেখে দিলে সবাই রেখে দেয়। হোচি দরজার দিকে তাকিয়ে থাকলে সবাই দরজার দিকে তাকিয়ে থাকে। হোচি এরপর গালে হাত দিলে সবাই তার মতো গালে হাত দিয়ে বসে থাকে। অন্যদিকে সীসা মাস্টার ইউনের কাছে ছিল। সে বলছিল, মাস্টার, আমি একটা জিনিস জানতে চাই। আমি আসলে ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেসের ব্যাপারে জানতে চাই। মাস্টার এটা শুনে রেগে যায়। সে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে এই কথা জিজ্ঞেস করার? বলো, তোমাকে কে পাঠিয়েছে? সীসা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলে, আমি একজনের মুখে শুনেছি। মাস্টার তখন বলে, আমি বুঝতে পেরেছি, তবে এই কথা তুমি আর কখনো কাউকে বলবে না, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে বের করে দেবে। সীসার মন তখন অনেক খারাপ হয়ে যায়। সে এরপর ক্লাসে আসলে হোচি তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর হোচি সীসাকে ডাকলে ইয়োগো ধীরে ধীরে বলতে থাকে, সিনিয়র ওকে শাস্তি দেবে। তবে হোচি বলে, তুমি সামনে চলে আসো। সে হাতের ইশারায় ইয়োগোদের পেছনে পাঠিয়ে দেয়। সীসা তার সাথে করে ফ্যাংকেও নিয়ে আসে। হোচি প্রথমে একটা বই হাতে নেয়, যেটা ছিল মনোবিজ্ঞান। ইয়োগো বলছিল, সিনিয়র আমাদেরকে আগে মনোবিজ্ঞান পড়াবে। তবে হোচি সীসার মন খারাপ দেখে বইটা রেখে দেয়। এরপর সে বলবিদ্যার বই হাতে নেয়। ইয়োগো বলে, সিনিয়র অনেক চালাক, সে আমাদেরকে আগে শক্তি সম্পর্কে বলবে। তবে হোচি আবারও বইটা রেখে দেয়। এরপর সে সীসাকে জিজ্ঞেস করে, তুমি বলো, তুমি কি পড়তে চাও? সীসা বলে, আপনি যা পড়াবেন আমি তাই পড়ব। হোচি বলে, তোমার কোনো সাজেশন আছে? সে বলে, হ্যাঁ, একটা সাজেশন আছে। আমি গ্রুপ স্টাডি করতে চাই। তবে তার কথার এনশিয়েন্ট অর্থ হলো কাপল কাল্টিভেশন। এটা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। হোচি বলে, তুমি কার সঙ্গে কাপল কাল্টিভেশন করতে চাও? সে বলে, সবার সাথে। এতে সবাই আরও ছিছি করছিল। সীসা বলে, যদি একজনের সঙ্গে করতে হয় তাহলে আমি ফ্যাংকে বেছে নেব। আমরা দুজন এক রুমেই থাকি, তাই এটা আমাদের জন্য আরো ভালো হবে। হোচি রেগে গিয়ে বলে, তুমি এত অল্প বয়সে এগুলো কোথায় শিখেছো? সে বলে, এটাতে আবার বয়স লাগে নাকি? এটা তো আমাদের অধিকার। এটা শুনে হোচি ভীষণ রেগে যায়। সে তাকে অনেকগুলো কথা শোনায়। তখনই তার ক্লাসের টাইম শেষ হয়ে যায়। ইয়োগো বলতে থাকে, ভালো একটা ক্লাস ওর জন্য একেবারে নষ্ট হয়ে গেল, ওকে আমি ছাড়বো না। এরপরে ইয়োগোর বন্ধু লিন বলে, আমার কেমন জানি মনে হয় সিনিয়র সীসার প্রতি একটু বেশি অ্যাটেনশন দেয়। ইয়োগো বলে, একদম বাজে কথা বলবি না। সে বলে, তুমি দেখলে না, সিনিয়র ওকে সামনের সিট দিয়ে দিল। ইয়োগো বলে, কারণ ও খাটো। আমি তোকে ভালোভাবে বলছি, সিনিয়রের নামে কোনো রিউমার ছড়াবি না। অন্যদিকে সীসা ফ্যাংকে বলে, তোমার কি হয়েছে? কেন একা একা যাচ্ছ? ফ্যাং বলে, তুমি আমার থেকে দূরে থাকবে। আজ তুমি ক্লাসে সব সীমা অতিক্রম করে ফেলেছ। সীসা বলে, আমি এমন কি বললাম? উনিই তো জানতে চাইলো। পরে উনি আবার আমাকে বকা শুরু করলো। ফ্যাং বলে, বকা? তোমাকে যে এখান থেকে বের করে দেয়নি সেটাই তো বেশি। তারপর সে তার কানে কানে বলে দেয়, কাপল কাল্টিভেশন আসলে কি। সীসা বলে, এটা একটা ভুল বোঝাবুঝি। আমি বলতে চেয়েছি গ্রুপ স্টাডির কথা, মানে একসঙ্গে পড়ার কথা। তার তখন কান্না চলে আসছিল। এরপর সীসা ঘরে ছিল, তখন একজন সিনিয়র এসে বলে, তোমাকে এখনই সিনিয়র হোচি তার গার্ডেনে ডেকেছে। সীসা সেখানে গেলে হোচি তাকে এখানে ফিরে আসতে বলে, তবে সীসা না করে দেয়। হোচি বলে, তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখতে পারবো। সে বলে, তুমি কি ভেবেছো আমি জানি না? তুমি শুধুমাত্র আমাকে নিজের পাওয়ার ইমপ্রুভ করার জন্য বোন বানিয়ে রাখতে চাও। তোমরা কেউ ভালো না। আমার আপন ভাই আমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব? তবে আমি তোমাকে বলে রাখছি, আমি তোমার এখানে বন্দি থাকবো না। এই বলে সে ডলফিনটা হোচিকে দেয়, আর বলে, আমি এটাও চাই না, আর কোনো ভাইও চাই না। এই বলে সে চলে যায়। সে তাড়াতাড়ি ফ্যাংয়ের কাছে আসে আর তাকে একটা ওষুধ দিতে বলে। ফ্যাং বলে, এই ওষুধ এক বোতল অলরেডি হারিয়ে গেছে, আরেকটা যদি আমরা দুজন খাই তাহলে বেশি দিন যাবে না। আমি বরং তাহলে বাড়িতে গিয়ে আরো ওষুধ নিয়ে আসি। সীসা বলে, বাড়িতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ফ্যাং বলে, আমাদের সিনিয়র বিহং বিভিন্ন ধরনের ওষুধ বানায়, হয়তো তার কাছে এই ধরনের ওষুধ থাকতে পারে, তবে আমি তো তার সাথে বেশি পরিচিত না, আমি চাইতে গেলে ধরা পড়ে যাব। সীসা বলে, এটা তুমি আমার কাছে ছেড়ে দাও, আমি ওনার কাছ থেকে নিয়ে আসব।
এদিকে বিহং একটা ওষুধ খেয়ে বসেছিল। তখন সীসা সেখানে আসে আর দেখতে পায় বিহংয়ের অনেক কষ্ট হচ্ছে। সীসা একটা ফুল ছিঁড়ে তাকে ঘ্রাণ শোকায়। এতে বিহং একটু আরাম পায় আর ঘুমিয়ে পড়ে। সকালবেলা বিহংয়ের ঘুম ভাঙে। সীসা বলে, আমি বুঝতে পেরেছি, প্রতিদিন রাতে এভাবে কষ্ট করেই আপনি নিজের কাল্টিভেশন ইমপ্রুভ করেছেন। 200 বছর ধরে আপনি এভাবেই বেঁচে আছেন। আপনি খুবই অসাধারণ একজন মানুষ। বিহং অনেক খুশি হয় যে গত 200 বছরে এই প্রথমবার কেউ তার প্রশংসা করছে। বিহং বলে, কিন্তু এখন তুমি আমার সিক্রেট জেনে গেছো, আমার তো ভয় হচ্ছে। তুমিও তোমার কোনো সিক্রেট আমাকে বলো। সীসা বলে, আমার কোনো সিক্রেট নেই। সে বলে, তাই নাকি? তাহলে হোচির সঙ্গে তোমার কি সম্পর্ক? সে বলে, আমরা অনেক দূর সম্পর্কের আত্মীয়। এরপর বিহং জানতে চায় সে এখানে কেন এসেছে। সীসা তখন ওই ওষুধের প্রেসক্রিপশন দেখায়। এরপর ওষুধ নিয়ে যাওয়ার সময় বিহং বলছিল, তুমি যখনই কোনো ঝামেলায় পড়বে অবশ্যই আমার কাছে আসবে। সীসা বলে, আপনি কি কখনো ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেসের নাম শুনেছেন? সে বলে, শুনিনি, তবে তোমার হয়ে আমি এই বিষয় জানার চেষ্টা করব। আড়াল থেকে এই কথা লিন শুনে ফেলে। অন্যদিকে হোচি এখনো সীসার কথাগুলোই মনে করছিল। এরপর আজকের ক্লাস দেখানো হয়। আজ টিচার সবাইকে একটা করে ইনস্ট্রুমেন্ট বানাতে বলেছে। তখন সেখানে হোচি আসে। ইয়োগো বলে, সিনিয়র, আপনি আমার ইনস্ট্রুমেন্ট দেখুন। সে বলে, পরে দেখব, আগে সীসাটা দেখব। সীসা বাঁশের একটা জিনিস হাতে নিয়ে বলছিল, এটাই আমার ইনস্ট্রুমেন্ট। এরপর সে সেটা দিয়ে বাবল বানাতে শুরু করে, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। সীসা ফ্যাংয়ের হাত ধরলে ফ্যাং একটা স্পেল করে, যার ফলে হার্ট শেপের বাবল বের হতে থাকে। সবাই বলে, এটা আবার কি? সীসা বলে, এটা হার্ট, ভালোবাসার প্রতীক। এরপর তারা দুজন হাত দিয়েও হার্ট বানায়। হোচির তাদের দুজনের হাত ধরা দেখে ভীষণ মেজাজ খারাপ হয়ে যায়। সে সেখান থেকে চলে যায়। আসলে সে তো আর জানে না যে ফ্যাং একটা মেয়ে। এরপর সীসা যখন খাবার নিয়ে আসছিল তখন শুনতে পায় ইয়োগো আর লিন ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেসের কথা বলছে। তারা বলছিল পাহাড়ের নিচে একটা গুহা রয়েছে, সেটার ভেতরেই এরকম কিছু একটা লিন দেখেছে। আমরা আগামীকাল রাতে সেখানে যাব। তাই সীসার কাছে আজ রাত সময় আছে। সে রাতের বেলা সেখানে চলে আসে। প্রথমে কিছু লতা পাতা তার পা আটকে ধরে, এতে তার পা কেটে যায়। তবে তারপরও সে সেই গুহার ভেতরে যায়। সেখানে সে একটা নোট দেখতে পায়, যার মধ্যে লেখা ছিল, শুভরাত্রি। সীসা বুঝতে পারে ওই দুজন তাকে নিয়ে মজা করছে। তবে হঠাৎ করেই সেই জায়গা ভাঙতে শুরু করে। সীসা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে একটা গাছ জড়িয়ে ধরে বলছিল, ভাইয়া তুমি কোথায় আছো? কেন আমার প্রয়োজনের সময় তুমি কখনো আমার সাথে থাকো না? তখনই হোচি সেখানে চলে আসে আর সেই পাহাড়দের আটকে দেয়। এরপর সে সীসাকে কোলে নিয়ে বাইরে আসতে থাকে। এরপর দেখা যায় সীসা তার পিঠে। হোচি বলে, তুমি কেন গাছ জড়িয়ে ধরেছিলে? সীসা বলে, কারণ গাছ মানুষকে প্রোটেকশন দেয়। হোচি বলে, তুমি আমাকে কেন ডাকলে না? সে বলে, আমি তোমাকে কতগুলো কথা শুনিয়েছি, তারপরে তুমি আমাকে বাঁচাতে আসবে এটা আমি ভাবিনি। সে বলে, আমি তোমাকে ওয়াদা করেছি আমি তোমাকে প্রোটেকশন দেব, আমি ওয়াদা কখনোই ভাঙি না। এরপর হোচি সীসার পায়ে ওষুধ লাগিয়ে দেয়। হোচি বলে, তুমি ওখানে কেন গিয়েছিলে? সীসা বলে, কারণ আমি বাড়িতে যেতে চাই, আমি শুনেছি সেখানে নাকি ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেস রয়েছে। হোচি বলে, মিথ্যে কথা, ব্রেকিং অফ ভার্চুয়াল স্পেস রয়েছে একমাত্র প্রধান মাস্টারের কাছে। সীসা বলে, তুমি এই কথা আমাকে আগে কেন বলনি? সে বলে, কারণ তুমি আমাকে কখনো জিজ্ঞেস করনি। সীসা বলে, তার মানে আমি কোনোদিনও বাড়ি যেতে পারবো না? হোচি বলে, তোমার বাড়ি কোথায়? সীসা তখন বলে, আমার বাড়ি অনেক অনেক দূরে, বা হয়তো বা দূরে না, কাছেই, কিন্তু অন্য একটা দুনিয়া। তোমাদের এটা এনশিয়েন্ট টাইম, আমাদের সেটা মডার্ন টাইম। আমাদের সেখানে কারোই স্পিরিচুয়াল রুট নেই, কেউই ইমমর্টালিটির পেছনে দৌড়ায় না। হোচি বলে, সবাই মানুষ, তাহলে তো তোমাদের জীবন অনেক কষ্টের। সীসা বলে, একদমই না, তোমরা এমনি উড়তে পারো, তবে আমাদের প্লেন আছে। তোমরা টেলিসম্যানের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারো, আমাদের মোবাইল ফোন আছে। তোমাদের ব্রেন এমনিতেই অনেক ভালো, তবে আমাদের কম্পিউটার আছে। আরো আমাদের সেখানে অনেক মজার মজার জিনিস আছে। এরপর সে নিজের ব্যাগ থেকে দুটো ললিপপ নিয়ে আসে। হোচি তার দেখা দেখি খায়। এরপর বলে, আমি বুঝতে পেরেছি, তোমার পৃথিবী আমাদের এখান থেকে আলাদা। তুমি চিন্তা করো না, আমি কম্পিটিশনে জিতে গেলে তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। তবে তার আগে সীসা বলে, আমাকে তোমার বোন হয়ে থাকতে হবে, তাই তো? তবে আমার মনে হয় যে তোমাকে বলেছে যে বোন থাকলে তোমার পাওয়ার ইমপ্রুভ হবে, সে তোমাকে বোকা বানিয়েছে। সীসা মনে মনে বলছিল, বোন হয়ে থাকা তো কোনো খারাপ বিষয় না, আমি না হয় রাজি হয়ে যাই। এরপর সে বলে, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। তখন সে খাতায় লিখতে শুরু করে। হোচি বলে, তুমি আমার হাতে লেখো, এতে তোমার শর্তগুলো সিল হয়ে যাবে। সীসা লেখে
প্রথম শর্ত, তুমি আমাকে খারাপভাবে জড়িয়ে ধরতে পারবে না, কিস করতে পারবে না। হচি বলে, সেগুলো কি? আমাকে একটু করে দেখাও, তাহলে আমি ভালোভাবে বুঝবো। সীসা বলে, না থাক, এমনিতেই আমাদের মাঝে এগুলো হবে না। সীসা বলে, দ্বিতীয় শর্ত, আমি তোমাকে ভাইয়া বলে ডাকতে পারবো না। হচি বলে, আমার একটা শর্ত আছে, প্রতি সপ্তাহে একবার তোমাকে আমার সঙ্গে প্র্যাকটিস করতে হবে। এরপর হচি তার হাতে কথাগুলো সিল করে ফেললে সীসা সেটা দেখে হাসতে থাকে। হচি বলে, এই বড়টা আমি আর ছোটটা তুমি। এরপরে সে সীসার হাতেও সিল করে দেয়। পরে তারা দুজনে হাত মিলালে তাদের এই শর্ত দুজনের মাঝে সিল হয়ে যায়। এরপর সীসা ঘুমাচ্ছিল, চোখ মেলেই দেখে হচি তার সামনে দাঁড়িয়ে আছে। হচি বলে, তোমাকে এখন আমার সঙ্গে প্র্যাকটিসে যেতে হবে। সীসা রেগে বলে, আমাকে ঘুমাতে দাও, আর আমি নতুন একটা শর্ত দিতে চাই, সেটা হলো আমার অনুমতি ছাড়া তুমি আমার ঘরে আসতে পারবে না। সীসা এরপর তাকিয়ে দেখে হচি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে তখন বাধ্য হয়ে তার সঙ্গে প্র্যাকটিসে যায়। সীসা বলে, তোমার কি কোনো উন্নতি হলো? সে বলে, না। সীসা বলে, আমি কিভাবে তাহলে তোমাকে হেল্প করব? সে বলে, চুপ থেকে। সীসা একেবারে হতাশ হয়ে বলে, আমি গোসল করে আসি। তখন হচি তার সাথে আসে, আর সে স্পেল করে বাথটাবে পানি নিয়ে আসে। হঠাৎ সীসার মন খারাপ হয়ে গেলে হচি জিজ্ঞেস করে, কি হয়েছে? সীসা বলে, ছোটবেলায় আমি যাতে গোসল করতে ভয় পাই, তাই ভাইয়া আমার গোসলখানা থেকে হাঁসগুলো নিয়ে যেত। এটা শুনে হচি সেই পানিতে একটা হাঁস এনে দেয়। সীসা এটা দেখে বলে, আমি বলেছি রাবারের হাঁসের কথা। হচি হাঁসটাকে সরিয়ে দিতে চাইলে সীসা বলে, না, ও থাকুক এখানে। এরপরে হচি আর বিহং ইয়োগো আর লিনকে ডেকে নিয়ে এসেছে। তারা বলছিল, তোমরা কোথায় অন্যায় করেছো বুঝতে পেরেছো? প্রথমে তারা বলে তারা কোনো অন্যায় করেনি। হচি এরপরে এখানকার সকল রুলস অনুযায়ী বলে দেয় তারা কিভাবে মিথ্যা বলেছে আর অন্য স্টুডেন্টকে হয়রানি করেছে। তাই তাদেরকে আগের নিয়ম অনুযায়ী শাস্তি দিতে বলে। আগের নিয়ম অনুযায়ী শাস্তি ছিল, এই দুজনকে পুরো সেট পরিষ্কার করতে হবে। ইয়োগো পরিষ্কার করছিল আর ধীরে ধীরে সীসাকে গালাগাল করছিল। অন্যদিকে হচি তার মাস্টারের কাছে আসে। তার মাস্টার বলে, তোমার পাওয়ার ইমপ্রুভ হচ্ছে ঠিকই, তবে বেশি মানুষের মধ্যে থেকে তুমি অমনোযোগী হয়ে যেও না, তুমি কিন্তু আমাদের একমাত্র ভরসা। এরপর সীসা তার পুতুলটাকে বলছিল, হচি তার মাস্টারের সঙ্গে দেখা করে আসার পর থেকে মন খারাপ করে থাকে, আমি কিভাবে ওকে হেল্প করব যাতে ওর পাওয়ার বেড়ে যায়। তখন তার মনে পড়ে সে টিভিতে এরকম করতে দেখেছে, তাই সে হচির কাছে গিয়ে তাকে হেল্প করতে যায়, তবে এতে তার গায়ে একটা ঝটকা লাগে। হচি বলে, তুমি আর কখনোই এরকম করবে না, এতে তোমার জীবনের রিস্ক রয়েছে। হলি গাছের মতো আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এরপর সে সেখানে থাকা গাছটাকে দেখায়। সীসা বলে, এটা তো একটা মরা গাছ। সে বলে, এটা এরকম ছিল না, আমি যখন ছোট ছিলাম তখন এটা একদম প্রাণবন্ত ছিল। প্রথম প্রথম আমি যখন এর নিচে প্র্যাকটিস করতে শুরু করি, তখন আমি বুঝতে পারি এই গাছের স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করলে আমার প্র্যাকটিস তাড়াতাড়ি হয়। তাই আমি প্রতিদিন এটাকে ব্যবহার করতে থাকি। ধীরে ধীরে আমার পাওয়ার অনেক বেড়ে যায়, তবে এই গাছটা একদম শেষ হয়ে যায়। সীসা বলে, তার মানে এই গাছের পাওয়ার তোমার মধ্যে চলে এসেছে। হচি বলে, এই গাছটা আমাদের এই সেক্টর একটা প্রতীক। মাস্টার এটাকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, তবে মনে হয় না কোনো লাভ হবে। সীসা বলে, তুমি একটা বোকা। গাছ মানুষকে ছায়া দেয়, খাবার দেয়, বিপদের সময় যখন কেউ পাশে না থাকে, সবাই চলে গেলেও এই গাছ তোমার কাছে থেকে যায়। তখন সীসা কল্পনা করে তার ভাইকে যখন সে খুঁজে পাচ্ছিল না, তখন সে একটা গাছ জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। বর্তমানে সীসা এই গাছটাকে জড়িয়ে ধরে। এরপর সে হচিকেও নিতে চাইলে হচি বলে, আমার এখন একটা বোন আছে, আমার বোনের ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। সীসা মনে মনে ভাবে, হচি সত্যিই আমাকে বোন ভাবতে শুরু করেছে, তবে আমি যখন চলে যাব তখন ও কিভাবে থাকবে। পরদিন সীসা বিহঙ্গের কাছে চলে আসে। সে তার কাছে জানতে চায় হোলি গাছ বাঁচানোর কোনো ওষুধ আছে কিনা। বিহং বলে, তেমন পাওয়ারফুল কিছু নেই, তবে একটা উপায় আছে যেটা আমরা ট্রাই করে দেখতে পারি, তবে এই জন্য হচিকে অন্য কোথাও পাঠাতে হবে। ও থাকলেও আমাদেরকে ওই গাছকে কিছু করতে দেবে না। তাই সীসা হচিকে গেটের সামনে এনে বলে, আমার জন্য খাবার নিয়ে আসবে। খাবারের নাম কটন ক্যান্ডি, তুলোর মতো নরম আর অনেক মিষ্টি। যতক্ষণ এই খাবার না পাবে ততক্ষণ আসবে না। তাকে বের করে দিয়ে এরা দুজন গাছটাকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এদিকে ইয়োগো আর লিন একসঙ্গেই সেখানে এসেছে। লিন বলে, আমি নিজের চোখে দেখেছি সীসা এখানে এসেছে। আমার মনে হয় সিনিয়র হচি আর সীসা একসাথে থাকে। ইয়োগো গাছ বেয়ে উঠে দেখতে চায়, তবে তখনই কোনো একটা স্পেলের কারণে তারা দুজন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে বিহং বলে, তুমি দেখছি ঘেমে গেছো, তবে তখনই সে বুঝতে পারে সে অদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ হচি এসে পড়েছে। হচি সীসাকে বলে, তুমি যেটা চেয়েছিলে আমি নিয়ে এসেছি। এই হলো কটন, এই হলো ক্যান্ডি। এটা তুলোর মতো নরম, এটা ভীষণ মিষ্টি। সীসা বলে, আমি যেটা চেয়েছি সেটা এরকম না, আমি তোমাকে কিভাবে বোঝাই, সেটা অনেকটা মেঘের মতো। হচি বলে, আমি এখনই মেঘ নিচে নামিয়ে আনছি। সে বলে, না লাগবে না,
হচি বলে, তুমি আসলে আমাকে দূরে পাঠাতে চেয়েছিলে। তুমি সিনিয়রের সঙ্গে এখানে কি করছিলে? সে বলে, আমি হোলি গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি। হচি বলে সেও তাকে সাহায্য করবে। এরপরে সীসা মইয়ের উপরে ছিল আর এরা দুজন মই ধরেছিল। এরা দুজন মনে মনে কথা বলছিল। হচি বলে, সিনিয়র, তুমি সীসার সঙ্গে এখানে একা একা কি করছিলে? তুমি তার সঙ্গে একা থাকতে পারবে না। বিহং বলে, কেন? সে একটা মেয়ে তাই। হচি বলে, তোমাকে এই কথা কে বলেছে? বিহং বলে, আমি যদি বলি সীসা বলেছে, তুমি বিশ্বাস করবে? হচি বলে, যেই বলে থাক না কেন, এই বিষয় যদি কেউ জানতে পারে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বিহং বলে, ওর আর আমার যে সম্পর্ক তাতে আমি কোনোদিনও কাউকে সত্যিটা বলবো না। হচি বলে, তোমাদের আবার কিসের সম্পর্ক? সে বলে, তাহলে তোমার ওর সঙ্গে কিসের সম্পর্ক? তখনই সীসা কাঁচি চাইলে তারা দুজনেই কাঁচি ধরে ফেলে। সীসা ধরতে গিয়ে সেটা হাত থেকে পড়ে যায়। এরপর সীসা নেমে সেখানে একটা গর্তে হাত দিয়ে বুঝতে পারে এই গাছের নিচে কোনো গোড়া নেই। তারা বুঝতে পারে এই গাছ হয়তো বেশি দিন বাঁচবে না। তাই সীসার মন অনেক খারাপ হয়ে যায়। রাতের বেলা হচি প্র্যাকটিস করছিল। তখন বিহঙ্গের ছাতাটা এসে তাকে বলে, সীসা সারাদিন আজ হোলি গাছ নিয়ে কাজ করেছে, তবে হোলি গাছের কোনো উন্নতি হয়নি দেখে হয়তো তার মন খারাপ। তাই তোমার উচিত তার মন ভালো করা। হচি বলে, তুমি কি জানো কটন ক্যান্ডি কিভাবে তৈরি করতে হয়? এরপর দেখা যায় বিহং কটন ক্যান্ডি তৈরি করেছে, মানে সে মেঘের মতো দুটো মিষ্টি বানিয়েছে। হচি সেগুলো নিয়ে সীসার ঘরে যায়, তবে দেখতে পায় সীসা ঘরে নেই। অন্যদিকে এরা দুজন এখনো দেখতে চাইছিল ভেতরে কি হচ্ছে। হচি বাইরে এসে দেখে সীসা পুরো গাছে ছোট ছোট বোতলে জোনাকি ভরে ঝুলিয়ে দিয়েছে। সে বলতে থাকে, এখন এগুলো কেমন লাগছে? যদি তুমি আমার পৃথিবীতে যেতে তাহলে আমি এগুলো আর্টিফিশিয়াল পাতা দিয়ে একদম সাজিয়ে দিতাম। এখন এগুলো দিয়েই কাজ করতে হবে। শেষেরটা যখনই সে লাগাতে যায় তখন সেটা হাত থেকে পড়ে গেলে সেও পড়ে যেতে থাকে। এতে হচি উপরে গিয়ে তার হাত ধরে তাকে টান দেয়। সীসা ব্যালেন্স রাখতে না পেরে একদম হচির উপরে এসে পড়ে আর তাদের মধ্যে কিস হয়ে যায়। ঠিক এই সময়ে এরা দুজন বাড়ির বাইরে থেকে এই দৃশ্য দেখতে পায়। ইয়োগো জানে সীসা একটা ছেলে, তাই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সীসা তাড়াতাড়ি উঠে পড়ে। হচি বলে, তাহলে এটাই হলো কটন ক্যান্ডি, নরম, মিষ্টি। এরপর সীসার বারবার ওই কথাগুলোই মনে পড়ছিল। সে নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছিল যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এটা তার প্রথম কিস ছিল। একটু পরেই হচি সেখানে আসে। সে বলে, কাল তুমি কি খাবে? কাল কি তুমি কটন ক্যান্ডি খাবে? সীসা প্রচন্ড রেগে যায়। সে বলে, কাল কি খাবো কাল ডিসাইড করবো, এখন তুমি যাও, আমি ঘুমাবো। এরপর পরদিন হচি এসে দেখে সীসা সেখানে নেই। সে ডলফিন রেখে গেছে আর একটা চিঠি লিখে গেছে। এদিকে ইউগো হচির ছবি দেখছিল। সে বলছিল, আমি মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিয়ে এখানে এসেছি শুধুমাত্র আপনার জন্য। আপনি আমার আইডল, আমি আপনার মতো হতে চাই। আপনি আমাকে কিভাবে হতাশ করলেন। তারপরেও আপনি যত বড়ই অন্যায় করুন না কেন, আমি আপনাকে সারা জীবন সম্মান করে যাব। তখনই সে শুনতে পায় সীসা স্কুলে এসেছে। তাই সে সীসার কাছে গিয়ে তার হাতে থাকা জিনিসটা ফেলে দেয়। এরপর বলতে থাকে, তোমার একটু লজ্জা করে না? তুমি আবার স্কুলে এসেছো? তুমি কাল কিভাবে সিনিয়রের সঙ্গে এই কাজটা করলে? লিন বলে, তারা কি করেছে? সীসা প্রচন্ড অবাক হয়ে যায় যে ইয়োগো তাদের দেখে ফেলেছে। ইয়োগো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে একটু পরেই হচি এদের দুজনকে উপরে উঠিয়ে ফেলে। এরপর সে সীসাকে ওঠায়। এরা দুজন তখন পালিয়ে যায়। হচি তাকে তার পুতুলটা দেয় আর একটা চিঠি দেয়। উপরে ইয়োগো এসব দেখে ভীষণ রেগে যাচ্ছিল। রাতের বেলা সীসা চিঠি পড়ছিল, যেখানে হচি লিখেছে, বোন, আমি জানি না তুমি কেন আমার উপর রাগ করেছো। আমি যত কিছুই করি তোমাকে খুশি করতে পারি না। তুমি যদি আমার কাছে না আসো আমি তোমাকে জোর করব না, তবে অন্তত তুমি ডলফিন তোমার গায়ে রাখো, এতে আমি বুঝবো তুমি ভালো আছো। সীসা এরপর সেটা পড়ে নেয়। পরদিন মাস্টার দেখতে পায় বিভিন্ন সেক্ট থেকে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেখানে সবাই জানতে চেয়েছে সত্যিই কি হচি চিংয়ের কাছে হেরে গেছে কিনা। তখন ইয়োগো একটা চিঠি নিয়ে আসে, যেখানে তাদের বন্ধু এক সেক্টের লোকেরাও হচির ব্যাপারে অনেক কিছু লিখেছে। একজন বলে, হচির সঙ্গে সবসময় একজন লোক রাখলে ভালো হয়। মাস্টার ইউন বলে, তাহলে সীসাকে হচির সঙ্গে পাঠিয়ে দিলে ভালো হবে। এটা শুনে ইয়োগোর মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে এরপর নিজের একটা বক্স থেকে একটা জিনিস বের করে আর বলতে থাকে, সীসাকে এখন একটা শিক্ষা দিতেই হবে। অন্যদিকে সকল মাস্টাররা হচিকে ডেকেছে। তারা বলতে থাকে আজ তারা হচির পাওয়ার চেক করবে। তবে তখনই হচি বুঝতে পারে সীসা বিপদে আছে। সে বলে, মাস্টার, অন্য একদিন করি। কিন্তু তার মাস্টাররা বলে আজকেই করতে হবে। এদিকে দেখা যায় ইয়োগো সীসাকে একটা লেকের পাড়ে নিয়ে এসেছে। সে বলে, আমি এখন তোমাকে কিছু প্রশ্ন করব, মিথ্যা বললেই তুমি শেষ। সে তার হাতের সেই যন্ত্রটা পানিতে দিলে দেখা যায় সেখানে ইলেকট্রিসিটির মতো তৈরি হয়েছে।
ইয়োগো সিসার হাত সেই পানিতে দিতে চাইছিল। সিসা চিৎকার করে বলছিল, আমাকে ছেড়ে দাও। অন্যদিকে হোচি বলে, মাস্টার, আপনারা সবাই তাহলে একসাথে আমার উপর অ্যাটাক করুন। মাস্টাররা বলে, এটা কেমন কথা? কিন্তু বিহং বুঝতে পারে হয়তো হোচি কোথাও যেতে চাইছে, তাই সে বলে, মাস্টার, আমারও মনে হয় আপনাদের সবার একসাথে অ্যাটাক করা উচিত। এতে আপনারা তার পাওয়ার সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবেন। তাই সকল মাস্টাররা তার উপর একসাথে অ্যাটাক করে। হোচি এগুলোকে ভালোভাবেই ডিফেন্ড করছিল। অন্যদিকে সিসা চিৎকার করছিল। ইয়োগো বলে, চিৎকার করলেও সে আসবে না, কারণ সে ব্যস্ত। আর তাছাড়া তুমি চিৎকার কেন করছো? আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি যদি সঠিক উত্তর দাও তাহলে কিছুই হবে না। সিসা তখন বলে, তাহলে তো এমনি জিজ্ঞেস করলেই হয়, এরকম করার কিছু আছে? সে বলে, তুমি কি মনে করছো আমি বোকা? সিসা বলে, এর উত্তর আমি কিভাবে দেব? হ্যাঁ, তুমি বোকা, তুমি সত্যি অনেক বড় বোকা। দেখা যায় পানিতে কোনো রিয়াকশন হয় না, অর্থাৎ ইয়োগো সত্যি বোকা। ইয়োগো রেগে গিয়ে বলে, তুমি সিনিয়রের সঙ্গে কি করতে চাইছো? তুমি সত্যি করে বলো, তুমি আসলে ওই ধরনের পুরুষ, তাই না? সিসা বলে, না, দেখা যায় পানি রিয়াক্ট করে না। ইয়োগো বলে, এটা কিভাবে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি। সে তার হাত দিয়ে দেখায় যে তোমরা এরকম করেছিলে। অন্যদিকে হোচি পাল্টা অ্যাটাক করে। তার মাস্টার বলে, সকল মাস্টাররা তোমার উপর চেক করছে, তুমি পাল্টা আঘাত করার সাহস কোথায় পেলে? একজন মাস্টার বলে, ওর পাওয়ার বেড়েছে, এতে আমাদের খুশি হওয়া উচিত। প্রধান মাস্টার বলে, তাই নাকি? তাহলে এখনই টিয়ানচি লেকে চলো, সেখানেই প্রমাণ হবে তোমার পাওয়ার ঠিক কতটা বেড়েছে। এদিকে সিসা বলে, আমি ওই ধরনের ছেলে নই। সে চলে যেতে চাইলে হোচি ভাবতে থাকে, এটাতে কি কোনো সমস্যা আছে নাকি? সে পানিতে হাত দিয়ে বলে, আমি সিনিয়র হোচিকে সম্মান করি না। এতে তার একটা ঝটকা লাগে। সে বুঝতে পারে তার মানে তার যন্ত্র ঠিক আছে। সে আবার সিসাকে ধরে নিয়ে আসে। ওই সময় সে ডলফিন দেখতে পায় আর বলে, তার মানে এটাই তোমাকে প্রোটেক্ট করছে। এদিকে এরা সবাই টিয়ানজি লেকে চলে এসেছে। হোচি বলে, আমরা এটা আরেকদিন করি। তার মাস্টার বলে, তুমি সবকিছুতে এত তাড়াহুড়া কেন করছো? তুমি আসলে কি লুকাচ্ছ? তখন বিহং তাকে আলাদা ডেকে নিয়ে যায় আর জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। হোচি বলে, সিসা বিপদে আছে। বিহং বলে, এরা তোমাকে পরীক্ষা শেষ না করে ছাড়বে না, তাই তুমি তাড়াতাড়ি এটা শেষ করে ফেলো। এরপর হোচি ফরমেশন শুরু করে, যেখানে তার সকল পাওয়ার একটা বল হয়ে সামনে যায়। পানি থেকে একটা ড্রাগন বেরিয়ে এসে সেটাকে ঘিরে ফেলে। সবাই এটা দেখে ভীষণ খুশি ছিল। অন্যদিকে ইয়োগো অন্য একটা যন্ত্র এনে সিসার ডলফিনের উপর রাখে। এটা হোচি টের পেয়ে যায়। এর মধ্যেই দেখা যায় সেই পানির ড্রাগন ভাঙতে শুরু করেছে। এদিকে ইয়োগো সিসাকে পানিতে নিয়ে গিয়ে বলে, সত্যি করে বলো, তুমি কি সিনিয়র হোচিকে পছন্দ করো? সে বলে, না, এটা অসম্ভব। তখন সিসার গায়ে ঝটকা লাগতে যাবে, তবে দেখা যায় ইয়োগো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আসলে সেখানে হোচি চলে এসেছে। তখন দেখানো হয় একটু আগে হোচির ড্রাগন যখন ভেঙে যাচ্ছিল, তখন সে নিজের মনকে শান্ত করে। কল্পনায় সে সিসাকে দেখতে পায় আর তার কানে চিংয়ের কথাই বাজছিল, যেখানে চিং বলেছিল, তোমার জীবনে এমন কেউ নেই যাকে তুমি আগলে রাখতে চাও। হঠাৎ করেই হোচি চোখ খুলে বলে, আমার এখন আছে। এরপরেই সে নিজের পাওয়ার দিয়ে সেটাকে ঠিক করে। তার এই অ্যাবিলিটিতে সবাই ভীষণ খুশি ছিল। হোচি মনে মনে বলছিল, আমি কি তাহলে হার্ট অফ গার্ডিয়ান পেয়ে গেছি? এরপরেই মূলত সে সিসার কাছে চলে এসেছে। এর পরে সিনে দেখা যায় সিসা এখনো সেই লেকের পারে একা একা দাঁড়িয়েছিল। একটু পরে ফ্যাং সেখানে আসে। সে বলে, এখানে দাঁড়িয়ে কার কথা ভাবছো? নিজের ভালোবাসার মানুষের কথা। সিসা বলে, ভালোবাসার মানুষ কোথায় পাবো? সে বলে, এখনো আমাকে মিথ্যা বলছো? আমি তোমার ব্যাগে একটা ছেলের ছবি দেখেছি। সিসা বলে, সেটা আমার ভাই। আমার ভাই হারিয়ে গেছে। আড়াল থেকে হোচি এগুলো শুনছিল। সিসা পাথর ছুঁড়ে বলে, এটা আমার ভাই শিখিয়েছে। বলা হয় একটা পাথর যদি 5 বার স্কিপ করে তাহলে একটা উইশ করলে সেটা পূরণ হয়, তবে আমার 5 বার হয় না। এরপর সে যখনই পাথর স্কিপ করতে যায়, হোচি স্পেল করলে পাথরটা 7 বার স্কিপ করে। সিসা ভীষণ খুশি হয়ে যায়। সে একটা উইশ করে। সে বলে, আমি আমার ভাইকে খুঁজে পেতে চাই। তখন সে বুঝতে পারে ফ্যাংয়ের মন খারাপ। সেই বিষয়ে জিজ্ঞেস করলে ফ্যাং বলে, আমারও একটা ভাই ছিল, তবে সে মারা গেছে। তার প্রতিশোধ নিতেই আমি এখানে কাল্টিভেশন শিখতে এসেছি। সিসা তখন তাকে জড়িয়ে ধরে। হোচি আড়াল থেকে বলছিল, আমি অলরেডি হার্ট অফ গার্ডিয়ান পেয়ে গেছি, তাহলে তারপরও কেন সিসার সঙ্গে অন্য কাউকে দেখলে আমার খারাপ লাগে? অন্যদিকে ইয়োগো হোচির ছবিটা নিয়ে পুড়িয়ে ফেলতে বলে, কারণ আজ হোচি সিসার জন্য তাকে আঘাত করেছে। মানে সে হোচিকে যেরকমটা ভেবেছে হোচি সেরকম নয়। তবে ছবিটা সে দূরে নিয়ে গিয়ে পোড়াতে বলে, কারণ এখানে থাকলে তার মন খারাপ লাগবে। এরপর সে নিজের সেই বক্স থেকে আরেকটা যন্ত্র বের নিয়ে আসে। লিং জিজ্ঞেস করে, এটা কি?
ইয়োগো বলে এটা হোলি মিরর। এরপর সে সকল ছাত্রদেরকে ডেকে বলছিল, জানো আমি সিনিয়র হোচির গার্ডেনে গিয়েছিলাম, দেয়ালের বাইরে থেকে আমি কি দেখতে পেয়েছি জানো? ফ্যাং সিসাকে দেখে তাড়াতাড়ি তাকে আলাদা নিয়ে আসে। সে বলে, তুমি সিনিয়রের সঙ্গে এরকম কাজ কি করে করলে? সিসা ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, ওরা কি তাহলে এটা নিয়েই কথা বলছে? ফ্যাং বলে, ইয়োগো একটা হোলি মিরর এনেছে, যেটা দিয়ে সে তার মেমোরি থেকে ওই দৃশ্যগুলো সবাইকে দেখাবে। সিসা তাকে আটকাতে যায়, তবে ইয়োগো শোনে না। সে সেটা দেখাতে শুরু করে। সবাই ভীষণ লজ্জা পেয়ে যায়। তখন হোচি সেখানে এসে ইয়োগোকে বলে, তুমি এখানে কি করছো? তখনই তাদের মাস্টার এসে তাদেরকে ধমক দেয়। এরপর দেখা যায় মাস্টাররা সবাই মিলে সেই দৃশ্য দেখে। হোচি হা করে এগুলো দেখছিল। মাস্টার বলে, তোমার কি একটুও লজ্জা করছে না? হোচি বলে, মাস্টার আমি এর আগে কখনোই কটন ক্যান্ডি খাইনি, এই প্রথম আমি অন্যায় করেছি, তবে আমার কাছে ভালো লেগেছে। সিসা ধীরে ধীরে বলছিল, তুমি সব কি বলছো? মাস্টার হোচি, সিসা এবং ইয়োগো তিনজনের উপরেই ভীষণ রেগে যায়। সে সিসাকে আঘাত করতেই সিসার চুল খুলে যায়। তার ভিতর থেকে মেয়েদের গন্ধ বেরিয়ে আসে। সবাই বুঝে যায় সিসা আসলে একটা মেয়ে। মাস্টার বলে, তুমি একটা মেয়ে হয়ে এখানে আসার সাহস কোথায় পেলে? হোচি বলে, মাস্টার ও কোনো খারাপ মানুষ নয়। মাস্টার বলে, 200 বছর ধরে আমি তোমাকে যা শিখিয়েছি তা তুমি কয়েকদিনেই ভুলে গেলে? সে এখনই সিসাকে নিয়ে যেতে বলে আর 200 বেতের আঘাত দিতে বলে। সিসাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সে চিৎকার করে বলছিল, আমি যাব না। হোচি তখন উঠে বলে, ওকে ছেড়ে দাও। সে তার হাত ধরে নিয়ে আসে আর বলে, ও আমার বোন। তবে মাস্টাররা তো জানে হোচির কোনো বোন নেই, সে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য বোন বলছে। তখনই হোলি মিরর জ্বলজ্বল করতে থাকলে হোচি সেটা ধরলে দেখা যায় তাদের হোলি গাছে নতুন পাতা গজিয়েছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তারা বলতে থাকে, এটা কি সত্যি সিসার কারণে হয়েছে? তখন বিহং সেখানে এসে বলে, হ্যাঁ এটা সিসার কারণেই হয়েছে, আমি সাক্ষী। মাস্টার তাদের সবাইকে চুপ করতে বলে। সে সিসার ঘর চেক করে অদ্ভুত কোনো জিনিস পেলে নিয়ে আসতে বলে। একটু পরেই একটা ছেলে সিসার ব্যাগ নিয়ে আসে। সে ঢেলে দিলেই সেখানে তার ভাইয়ের ছবি আঁকা দেখা যায়। মাস্টার ছবি উঠিয়ে বলে, এটা তো ডেভিল রাজা। ফ্যাং অনেক বেশি অবাক হয়ে যায় যে ডেভিল রাজা সিসার ভাই। সিসা বলে, মিথ্যা কথা, আমার ভাই ডেভিল রাজা নয়, আমি ডেভিল রাজাকে চিনি না। হোচি বলে, এটা কোনোভাবেই সম্ভব না, এটা হয়তো কোনো ভুল বোঝাবুঝি। তার মাস্টার তাকে ধমক দিয়ে বলে, তুমি এখনো বুঝতে পারছো না? আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম ডেভিলদের ওখান থেকে কোনো গুপ্তচর এখানে পাঠানো হয়েছে। সেটা যে এই ডাইনি আমি বুঝতে পারিনি। হোচি বলে, এটা কোনোভাবেই সম্ভব না, ও অনেক ভালো একটা মেয়ে, ওর কারণে আমার পাওয়ার ইমপ্রুভ হয়েছে, ওর কারণে হোলি গাছ প্রাণ ফিরে পেয়েছে। মাস্টার তখন সামনে গিয়ে বলে, তার মানে আমার 200 বছরের কষ্ট জলে মিশে গেছে। আগে আমি এই ডাইনির বিচার করব, তারপর তোমার বিচার করব। মাস্টার হাতে চাবুক নিয়ে যখনই সিসাকে আঘাত করতে যায় তখন হোচি সিসার সামনে চলে আসে। মাস্টার আবারও তাকে মারতে চাইলে হোচি মাটিতে বসে ক্ষমা চায়। বিহংও নিচে বসে পড়ে, তাই মাস্টার চাবুক সরিয়ে নেয়। একজন মাস্টার সিসাকে বন্দি করতে বলে। প্রধান মাস্টার হোচিকে বলে, এই মেয়েটার জন্য তুমি নিজে শাস্তি পেতে রাজি আছো, তাই তো? ঠিক আছে, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। অন্যদিকে সিসাকে একটা ঘরে আনা হয়। সিসা ঘরের ভেতরে আসলে আপনা আপনি একটা শেকল এসে তার হাত বেঁধে ফেলে। এরপর আমরা হোচিকে দেখি, তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। একটা ছেলে এসে বলে, আমি সিনিয়র হোচির ঘর তল্লাশি করে এটা পেয়েছি। হোচি সেটা নিজের কাছে নিয়ে নেয়। সেই শিষ্য বলে, আমি ভেবেছি এটা হয়তো ডেভিলদের কিছু একটা হবে। হোচি বলে, এটা ডেভিলদের কিছু না, এটা আমার নিজের সম্পদ। মাস্টার বলে, গত 200 বছরে তুমি কোথাও যাওনি, এই সম্পদ তোমার কাছে আসলো কোত্থেকে? তবে হোচি এটা ছাড়বে না। মাস্টার বলে, ভালো কথা, আমাদের সেক্টে মেয়ে আনা নিষেধ, তুমি এনেছো, সেই শাস্তি তোমাকে পেতে হবে। আমাদের সেক্টে মাস্টারের কথা অমান্য করলে তাকে মরতে হবে, তাই সেই শাস্তিও তুমি পাবে, এমনকি তোমার ইমমর্টালিটি তুমি হারাবে। তবে হোচি কোনো বিরোধিতা করে না। এরপর তাকে শাস্তি দেওয়া শুরু হয়। ভেতরে বসে সিসা এটা বুঝতে পারছিল। সে চিৎকার করে বলছিল, আমাকে যেতে দাও। অন্যদিকে হোচির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। বিহং বলে, আপনারা কি সত্যি ওকে মেরে ফেলতে চান? মাস্টার বলে, ও যদি ওই ডেভিল মেয়েটার জিনিস ফেলে দেয় আমি ওকে ক্ষমা করে দেব। তবে হোচি তখন কল্পনা করে সিসা ওকে বলেছিল, এটা আমার দেওয়া তোমার জন্য উপহার। সে প্যাকেটটাকে আরো শক্ত করে ধরে রাখে। ইয়োগো বলছিল, ওটা আপনি ফেলে দিন। তবে হোচি কারো কথা শোনে না। এতে মাস্টাররা আরো রেগে যায়। তারা এরপর তাকে একটানা আঘাত করতে থাকে। হোচি এরপর মাটিতে শুয়ে পড়ে। প্রধান মাস্টার মনে মনে বলছিল, সবাই জানে হোলি গাছ এমনি এমনি মারা গেছে, তবে আমি জানি
হোলি গাছের সঙ্গে তোমার নিজের জীবন জড়িয়ে আছে। হোলি গাছে পাতা গজানো মানে তোমার জীবনে ভালোবাসা আসা। ওই মেয়েটা যেহেতু হোলি গাছের পাতা গজাতে সক্ষম হয়েছে, তার মানে তুমি ওকে ভালোবাসতে শুরু করেছো। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। বর্তমানে একজন মাস্টার বলে, আমি জানি অন্যান্য ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য হোচিকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে কয়দিন পরেই কম্পিটিশন। এখন যদি সে অতিরিক্ত আহত হয়ে যায় তাহলে ও কিভাবে জিতবে? প্রধান মাস্টার তখন বলে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি না, শুধুমাত্র আজকের মতো তোমার শাস্তি বন্ধ করে দিচ্ছি। কম্পিটিশন থেকে ফিরে আসলে এরপর আবার তোমার শাস্তি কন্টিনিউ হবে। হোচি ধীরে ধীরে উঠে বলে, আমি যখন কম্পিটিশনের জন্য যাব, আপনি আমাকে কথা দিন আপনারা কেউ শিশার কোনো ক্ষতি করবেন না। একজন মাস্টার বলে, তুমি কিন্তু এবার বেশি করছো, মানে আমরা ওই মেয়েটাকে কিছু করলে তুমি কি কম্পিটিশনে যাবে না? তবে এরপর তারা কথা মেনে নেয়। এরপর বিহং শিশার সঙ্গে দেখা করতে আসে। সে তার শেকল দেখে বলে, এত পাওয়ারফুল শেকল আমি ভাঙতে পারবো না। শিশা বলে, সমস্যা নেই, আপনি শুধু বলুন হোচি কেমন আছে, সে কি ওষুধ খেয়েছে? বিহং বলে, ওষুধের প্রয়োজন তোমার, ও ইমমর্টাল মাস্টার, ওর ওষুধের প্রয়োজন নেই, তুমি চিন্তা করো না। মাস্টারদের একটু রাগ উঠেছিল তাই ওকে শাস্তি দিয়েছে, তবে সামনে কম্পিটিশন আছে, ও এখন বিশ্রামে আছে, এখন ও কম্পিটিশনের জন্য চলে যাবে। শিশা মনে মনে ভাবছিল, যাওয়ার আগে ও কি একবার আমার সঙ্গে দেখা করতে আসবে। এদিকে আমাদেরকে ডেমন ক্ল্যান দেখানো হয়। এখানে একজন ডেভিল রাজা আর একজন হোচি সেজে নাটক করছিল যে হোচি ডেভিল রাজার কাছে হেরে গেছে। তখন ডেভিল রাজা চিং এসে বলে, তোমাদের অভিনয় কিছুই হচ্ছে না, অভিনয়ের ভেতরে আর একটু ফিল আনো, একটু ইমোশন আনো। তখন তার কাছে একজন একটা চিঠি নিয়ে আসে। চিং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে হোচি সিসার প্যাকেটটা দেখছিল আর বলছিল, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। সে পাওয়ার দিয়ে সেই প্যাকেটটাকে ঠিক করে ফেলে। তবে তখনই তার মাস্টার সেখানে চলে আসে। তার মাস্টার তাকে কিছু পাওয়ার দিয়ে কিছুটা হিল করে। সে বলে, তুমি অনেক ভালো একটা ছেলে, আমাকে দোষ দিও না, আমার অনেক রাগ হয়েছিল। এই 200 বছরে আমি কখনোই তোমার গায়ে হাত দিইনি। ঠিক আছে, তুমি কম্পিটিশনে ভালোভাবে থেকো, আমরা সিসাকে কিছুই করব না। তবে যেহেতু ও মেয়ে তাই ও তোমার সঙ্গে থাকতে পারবে না, ওর জন্য আমি আলাদা জায়গা করব। এরপর মাস্টার চলে গেলে হোচি হোলি গাছের নতুন পাতাটা দেখতে থাকে। তার তখন সিসার কথা মনে পড়ছিল। এরপর সে সিসার সঙ্গে দেখা করতে যায়। ঘরে ঢোকার আগে সে নিজের কলা ঠিক করে নেয় যাতে তার ঘাড়ের আঘাতটা সিসার না দেখতে পায়। সিসা তাকে দেখে ভীষণ খুশি হয়। হোচি এসে তার শেকলটা ভেঙে ফেলে, তার হাতের বাঁধন খুলে দেয়। এরপর বলে, যন্ত্রণা করছে? সিসা বলে, না। তোমার আঘাতের কি অবস্থা, সেগুলো ব্যথা করছে? হোচি বলে, না। এরপর বলে, আমি তো এখানে থাকবো না, তাই তুমি ভালো হয়ে থেকো, সবার কথা শোনো। চলে যাওয়ার আগে হোচি তাকে জড়িয়ে ধরে। সে বলে, তোমার চোখ একদম লাল হয়ে গেছে, তুমি হয়তো তোমার ভাইকে মিস করছো। এখানে কোনো গাছ নেই, তাই তুমি আমাকে জড়িয়ে ধরো। বোকা হোচি বুঝতেই পারছে না সে সিসাকে আসলে ভালোবেসে ফেলেছে। সিসাও বলে, তুমি একটা বোকা, তুমি যাও, আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে থাকবো। হোচি এরপর বাইরে চলে আসার সময় আবার সিসাকে দেখে, তবে সিসা ইচ্ছে করে অন্যদিকে ঘুরেছিল। হোচি এরপর চলে যায়। বাইরে আসলে বিহং তাকে একটা ম্যাপ দেয়, কারণ সেই প্রথম মাউন্টেনের নিচে যাচ্ছে। তখনই ইউগো সেখানে আসে। সে বলে, মাস্টারেরা আমাকে বলেছে আমি যেন আপনাদের সাথে যাই। হোচি বলে, লাগবে না। তবে তারপরও ইউগো জোর করে তার পেছন পেছন চলে আসে। অন্যদিকে ডেভিল রাজা তার সাথী মিনকে নিয়ে আবারও ইউহুয়া সেক্টর বাইরে এসেছে। মিন বলে, শুনেছি হোচি নাকি একটা বোন জোগাড় করেছে, সেই বোনের কাছে নাকি আবার আপনার ছবি পাওয়া গেছে। চিং বলে, তার মানে সেই মেয়েটা আমার ফ্যান? মিন বলে, অসম্ভব, যখন তাকে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে সে বলেছে সে আপনাকে চেনেই না। তবে এখন মেয়েটাকে শাস্তি দেওয়া হচ্ছে। চিং বলে, হোচিকে আমি এমনি এমনি বলেছিলাম বোনের কথা, যাতে ও অন্যমনস্ক হয়ে যায়, এর মধ্যে ও বোন জোগাড়ও করে ফেলেছে। চলো, মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে। তখন দেখা যায় ভেতরের প্রধান মাস্টার বলছিল, ওই মেয়েটাকে বন্দি করে ফেলো। মাস্টার ইউন বলে, এটা কি ঠিক হবে? প্রধান মাস্টার বলে, আপনারা কিছুই বুঝতে পারছেন না, এই মেয়ে কোনোভাবেই এখানে থাকতে পারবে না। এই কথা চিং আর মিং শুনতে পায়। তারা এরপর সিসাকে বাঁচাতে চলে যায়। চিং খুব দ্রুত গতিতে সিসার কাছে গিয়ে তাকে একটা কালো কাপড় পরিয়ে পিঠে করে নিয়ে আসতে থাকে। তখন সে দেখতে পায় মাত্র কয়েকজন লোক তার পেছনে দৌড়াচ্ছে। সে তখন নিজেই চিৎকার করে বলতে থাকে, ডেভিল রাজা এসেছে, ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে। এটা শুনে সব শিষ্যরা বেরিয়ে পড়ে। চিং এরপর দৌড়ে সামনে চলে আসে। মাস্টার ইউন এসে বলে, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি কে? সে বলে, আমি আমার নাম পরিবর্তন করিনি, আমি ডেভিল রাজা চিং। সবাই অবাক হয়ে গেলে সে বলে, ভয় পেয়েছো?
এরপর সে নিজের অস্ত্র বের করে, তবে দেখা যায় এগুলো ছিল ফায়ার ওয়ার্কস। সে বন্দুক বের করে, তবে সেগুলোও ছিল ফায়ার ওয়ার্কস। এরপর সে আবার সীসাকে নিয়ে একটা জিনিস ঘোরালেই সেখান থেকে ট্রান্সপোর্ট হয়ে তারা একেবারে বাইরে চলে আসে। সে সীসাকে নামালে সীসা বলে, কোন পাগল এটা? তখন তারা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। তারা দুজন একজন আরেকজনকে ভালো করে দেখছিল। এরপর দুজনেই একসঙ্গে বলে ওঠে, সীসা, শিদং। আর এখানেই এই ড্রামার প্রথম পার্ট শেষ হয়ে যায়। ড্রামাটির প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। এই ড্রামাটা আমি কন্টিনিউ করবো কিনা সেটাও আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে